দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। স্পোর্টস টক উইথ শামসুল ইসলামের 35তম পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি শামসুল ইসলাম। আর আজকে এই আলোচনায় বিষয়বস্তু ঠিক করেছি, উই ওয়ান্ট টু প্লে বাট হোয়ার। আমরা সবাই খেলতে চাই, খেলাধুলা আমাদের প্রত্যেকের জন্যই অত্যাবশ্যকীয় একটি বিষয়, কিন্তু আমরা কোথায় খেলবো? আমাদের যে চারপাশে মাঠের বড্ড অভাব, মাঠগুলো যা ছিল সবই যে একে একে গ্রাস হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, কোনোটা বা সংস্কারের অভাবে খেলার অনুপযুক্ত হয়ে পড়েছে। এই চমৎকার বিষয়টিতে কথা বলবার জন্য আজকে তিনজন জেন্টলম্যানকে আমরা পেয়েছি, একে একে তাদের সঙ্গে পরিচিত হব। স্ক্রিনের উপরে ডান দিকে রয়েছেন মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে প্রকৌশলী খন্দকার সালেক সুফি, ক্রীড়া লেখক এবং ক্রীড়া বিশ্লেষক। এরপরে স্ক্রিনের নিচে বাঁ দিকটায় রয়েছেন অত্যন্ত পরিচিত মুখ ডক্টর অনুপম হুসাইন, স্পোর্টস কনসালটেন্ট। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে রয়েছেন ফর্মার ন্যাশনাল ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়ামুর রশিদ রাহুল, ম্যাচ রেফারি বিসিবি। উনি নেটওয়ার্ক কানেক্টিভিটির কারণে ছিলেন, জাস্ট উই মিস হিম, আমার মনে হয় পেয়ে গেছি। ইয়েস, আমাদের সঙ্গে আছেন নিয়ামুর রশিদ রাহুল। রাহুল ভাই, স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি আছি ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকেই ভালো আছি। আজকের যে বিষয়বস্তু ঠিক করেছি সেই বিষয়টিতে আলোচনার সূত্রপাত ঘটানোর জন্য ইন্টারন্যাশনাল স্পোর্টস কনসালট্যান্ট, ক্রীড়া বিশ্লেষক, ক্রীড়া উপস্থাপক, 30 বছর ধরে টানা যিনি খুব নিবিড়ভাবে স্পোর্টসের সাথে কাজ করছেন, তার কাছে যাব। সূচনা বক্তব্যে এই যে আমরা খেলতে চাই কিন্তু কোথায় খেলবো, এই প্রশ্নের কি উত্তর আছে আপনার কাছে? থ্যাংক ইউ শামসুল। এটি একটি চমৎকার টপিক এবং এই টপিকে কথা বলা শুরু করলেই যে কেউ ধরে নেবেন যে আমরা বাচ্চাদের কথা বলছি, বোধহয় আমাদের শিশুদের কথা বলছি, কারণ শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। একজন ডাক্তার হিসেবে, একজন জনস্বাস্থ্যবিদ হিসেবে এই কথাটি বারবার বলে যাই আমরা। কিন্তু কথা হলো, আজকের এই টপিকে আমরা কিন্তু শুধু শিশুদের কথা বলবো না, আমরা আমাদেরও কথা বলবো। সে আমি কয়েকদিন পরে 50-এ পা দিব। সালেক ভাই আমাদের সিনিয়র, রাহুল ভাই উই আর অলমোস্ট কন্টেম্পোরারি। আমরা কি খেলাধুলা করবো না? ডেফিনেটলি করবো। আমাদের বয়স অনুযায়ীও আমাদের খেলাধুলার আয়োজন করতে হবে, অথবা খেলাধুলা করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, সেটারই বা মাঠ কোথায়? সুতরাং এই পুরো আয়োজন জুড়ে আমরা খেলার মাঠের স্বল্পতা, প্রবলেমস, মোটিভেশনের অভাব, গভর্নমেন্টের ইনিশিয়েটিভের অভাব, প্রাইভেট ইনিশিয়েটিভের অভাব, এই বিষয়গুলি নিয়ে কথা বলবো। এবং আমরা আরো একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো আমাদের সাম্প্রতিক সময়ে আমাদের অভিভাবকদের অ্যাটিটিউডগত যে পরিবর্তন। নিজেরা হয়তো খেলাধুলা করেছেন, নিজেরা খেলাধুলা দেখেছেন, কিন্তু বাচ্চাকে খেলার মাঠে যেতে দিতে চান না। তারা ফিল করেন বাচ্চা বাসায় থাকবে, জিপিএ 5, গোল্ডেন জিপিএ 5 পাবে, যেন তেন প্রকারে বাচ্চার খেলার দরকার নেই, ফিজিক্যাল অ্যাক্টিভিটির দরকার নেই। যার ফলে সায়েন্টিফিক যে প্রবলেমগুলো সেগুলি নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আমি শুধু বক্তব্যের সূচনা পর্বে প্রবলেমস গুলো আইডেন্টিফাই করতে চাই। সেটি আমাদের সরকারি লেভেলে প্রবলেমটা রয়েছে, সেই প্রবলেমটা একটু ভিন্ন। সেটি হলো আমাদের গভর্নমেন্ট, স্পেশালি আমাদের মিনিস্ট্রি, মাঠ বাড়াতে চায় না, তারা স্টেডিয়াম বাড়াতে চায়। তারা সব মাঠগুলোকে আবদ্ধ করে স্টেডিয়াম করে ফেলতে চায়। এতে তাদের বহুমুখী লাভ আছে, সেটা নিয়েও আমরা কথা বলবো। যদি আমরা প্রাইভেট সেক্টরের কথা বলি, আমরা কিন্তু দেশের বাইরে বিভিন্ন দেশে দেখি প্রাইভেট সেক্টরে কমিউনিটি ডেভেলপ করেছে, এবং সেই কমিউনিটি নিজস্ব কমিউনিটি প্লেগ্রাউন্ড রয়েছে এবং তারা খেলাধুলা করে। সো এই কনসেপ্টটাও আমাদের এখানে অনুপস্থিত। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলোর দিকে তাকাই, যদি স্কুল মাঠবিহীন স্কুল এখন গড়ে উঠছে, ইউনিভার্সিটি মাঠবিহীন ইউনিভার্সিটি রয়েছে, পাবলিক ইউনিভার্সিটিতে মাঠ রয়েছে কিন্তু সেই মাঠ ব্যবহার হয় না। সো এই সব প্রবলেম গুলো নিয়ে আমরা কথা বলবো, সমাধান খোঁজার চেষ্টা করব। এবং আমার মনে হয় যে আমরা তিনজন যারা রয়েছে, আমরা দীর্ঘদিন ধরে খেলাধুলার সাথে জড়িত, আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। এবং যারা শুনবেন, যার যতটুকু করণীয়, সবাই যদি আমরা একটু একটু করে করি, তাহলে হয়তো কিছু বছর পরে এই প্রবলেম নিয়ে আমাদের কথা বলতে হবে না। থ্যাংক ইউ শামসুল।
অসংখ্য ধন্যবাদ সূচনা পর্বে আলোচনার সূত্রপাত ঘটাবার জন্য। আমরা মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে যুক্ত হওয়া আমাদের খুব কাছের অতিথি খন্দকার সালেক সুফি, যিনি দীর্ঘদিন খেলাধুলা নিয়ে নানা রকমের আর্টিকেল লেখেন বিভিন্ন গণমাধ্যমে। স্পোর্টস পাড়ায় ওনার একটা ব্যাপক পরিচিতি রয়েছে তার লেখালেখির কারণে, এবং পুরনো স্পোর্টস পার্সোনালিটিদের সাথে তার যে সম্পৃক্ততা সে কারণে। এখন অস্ট্রেলিয়ায় থাকছেন, উন্নত আলো হওয়ায় তিনি নিজেকে সঁপে দিয়েছেন। তো আপনাকে যদি কম্পেয়ার করতে বলি, আপনি তো বাংলাদেশে দীর্ঘদিন ছিলেন, দেখেছেন এখানকার খেলাধুলার পরিবেশ। আপনি যখন খেলেছেন, বেড়ে উঠেছেন, তখন তো খেলার এক ধরনের পরিবেশ ছিল। এখন কি সেই পরিবেশটা বাংলাদেশে আছে? আর অস্ট্রেলিয়ার সাথে কম্পেয়ার করলে কি বলবেন? শুভ সন্ধ্যা। আমি অবরুদ্ধ মেলবোর্ন থেকে আমার বাংলাদেশের যারা শুনছেন দেখছেন আর প্যানেলের আর তিনজনকে আমি অভিনন্দন জানাচ্ছি। একটা সুন্দর একটা সাবজেক্ট, খেলতে চাই, খেলবো কোথায়। আমি যদি আমার অস্ট্রেলিয়া মেলবোর্নের কথা বলি, আমার এই সাবার্বে, রিংউড সাবার্বে আমরা 5,000 লোক সর্বোচ্চ থাকি। আমাদের চারটা পূর্ণাঙ্গ স্টেডিয়াম আছে, 2টো ক্রিকেট মাঠ আছে, পূর্ণাঙ্গ ক্রিকেট মাঠ, একটা সুইমিং কমপ্লেক্স আছে, সুইমিং পুল উইথ অল আদার ফেসিলিটিস, মানে এখানে হোয়াট শুড আই সে, জিম, আর একটা পূর্ণাঙ্গ অ্যাথলেটিক ট্র্যাক আছে। আমার মনে হয় বাংলাদেশেই সম্ভবত একটাই ওরকম থাকতে পারে, কিন্তু মানুষ কম। অবারিত সুযোগ। এছাড়া এখানে যতগুলি স্কুল আছে, যতগুলি কলেজ আছে, সবগুলিরই পূর্ণাঙ্গ মাঠ আছে। তো অস্ট্রেলিয়ার সাথে তো আমরা বাংলাদেশকে তুলনা করতে পারবো না, কারণ অস্ট্রেলিয়া তো উন্নত দেশ, আপনারা বাংলাদেশ উন্নয়নশীল দেশ হতে চলেছে। আমি বলবো আমাদের শিশুকাল, যৌবন এবং আমাদের বেড়ে ওঠার সময় বাংলাদেশে কি অবস্থা ছিল। ঢাকার কথাই বলি, ঢাকা শহরে আমরা যখন 60-এর দশকে বা 70 দশকে ছিলাম, তখন ঢাকা শহরে অনেক উন্মুক্ত মাঠ ছিল, এত বড় স্টেডিয়ামও ছিল না। মফস্বল শহরগুলিতে, আমি ফরিদপুরে মানুষ হয়েছি, আমি বিভিন্ন শহরে আমার কাজ করতে হয়েছে, অনেক উন্মুক্ত মাঠ হয়েছে। বাংলাদেশ সে আমি একটা টেন্ডেন্সি দেখি, মাঠগুলি ঘেরাও করা, কনস্ট্রাকশন করা, স্টেডিয়াম বানানো। সেখানে কেন বানানো হয় আমি বিস্তারিত যাব না, সেই কনস্ট্রাকশনের মধ্যে নানা ধরনের দুর্নীতি থাকে। খেলার মাঠকে সংকুচিত করে ফেলানোর জন্য, আপনি ঢাকা স্টেডিয়ামের কথাই বলেন, ঢাকা স্টেডিয়ামে যখন আমরা ছিলাম বাইরে তো সব উন্মুক্ত মাঠ ছিল, আউটার স্টেডিয়ামে ফুটবল, ক্রিকেট, হকি সবই খেলা হয়েছে। এখন স্টেডিয়ামে সেগুলি ঘেরাও করে ফেলা হয়েছে, কিন্তু খেলোয়াড় হারিয়ে গেছে, খেলার সুযোগ হারিয়ে গেছে। তো আপনার খেলতে হলে তো খেলার 3টা উপকরণ লাগবে, খেলোয়াড় লাগবে, খেলার মাঠ লাগবে, খেলার সরঞ্জাম লাগবে। আপনি খেলার মাঠকেই সংকুচিত করে ফেলেছেন। এবং মফস্বল শহরগুলিতে, যেটা খুব সুন্দরভাবে অনুপম বিশ্লেষণ করেছে সমস্যাগুলি, মফস্বল শহরগুলিতে মাঠ আছে, স্টেডিয়াম আছে, কিন্তু সেখানে খেলা হয় না, কারণ সংগঠকদের খেলা উদ্বুদ্ধ করার মতো নাই, যারা নিবেদিত সংগঠক ছিলেন তারা নাই, কিছু ব্যবসায়ী হয়তো আছে, আর সরকারি আমলাদের দিয়ে চালানো হচ্ছে। আর খেলার মাঠগুলিতে সীমিত আকারে খেলাধুলা হয়তো হয়, কিন্তু অনেক মাঠে, স্টেডিয়ামের মাঠে আমি বিভিন্ন সময় গরু চড়তে দেখেছি, অথবা শীতকালে বা অন্যান্য সময় সেখানে হয়তো প্রদর্শনী হয়, নানান ধরনের জিনিস হয়। আর আরেকটা কথা খুব সত্যি ভাবে বলেছেন, সুন্দরভাবে বলেছেন অনুপম, যে আমাদের অভিভাবকরা এখন জিপিএ 5 পেতে, গোল্ডেন জিপিএ পেতে করেন, কিন্তু এখন দেখেন এই করোনার সময় খেলাধুলা করে যদি ইমিউন সিস্টেমটা ডেভেলপ করতো, তাহলে হয়তো অনেকটা নিশ্চিত থাকতে পারতো। অনেকগুলি উপকরণই আছে, খেলাধুলা হারিয়ে যাওয়ার পিছনে বা সুযোগ কমে যাওয়ার পিছনে সরকারি পরিকল্পনার অভাব আছে। সরকার খেলাধুলাকে নিয়ন্ত্রণ, একসময় ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা করেছিল, ক্রীড়া সংস্থা করেছে, এখানে ফেডারেশনগুলির সাথে ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থার কোনো সমন্বয় নেই, একজন আরেকজনকে দোষারোপ করছে, এবং যেগুলি নির্মাণ করা হয়েছে। এবং আমি অত্যন্ত দুঃখিত, আমি শুনেছি ঢাকা স্টেডিয়ামে নাকি একবার প্রেস ক্লাবের ছাদ ভেঙে গিয়েছিল। আমাদের খেলাধুলায় যদি ব্যবসা করা, খেলাধুলাকে যদি আমরা ব্যবসা করার উপকরণ করি, তাহলে তো মাঠ হলেও তো কোনো কিছু হবে না। আজকে ক্রিকেট, আমি আরেকটু বলেই শেষ করব, রাহুল এখানে আছে, 20 বছর ধরে আমরা টেস্ট ক্রিকেট খেলি, টেস্ট ক্রিকেটের তলানিতে পড়ে আসছি। কেন? আমাদের পরিকল্পনা নেই, মাঠের অভাব। মাঠ থাকলেও এই যে ডোমেস্টিক ক্রিকেটে কোন সার্ফেসে আপনারা খেলছেন? আজকে দুনিয়ার সব আইসিসি মেম্বার কান্ট্রিজ গুলি খেলার প্রিপারেশন নিয়ে নিয়েছে, ওইসব দেশেও কিন্তু করোনার সমস্যা আছে।
ইউকে তে কি, ইংল্যান্ডে কি করোনার সমস্যা ছিল না? আমাদের তো ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রচুর অর্থ আছে, আমরা কেন আমাদের ফ্যাসিলিটিস গুলি ইউজ করে আমাদের খেলোয়াড়দের রেডি করলাম না? আমরা তো কক্সবাজারে একটা সুন্দর স্টেডিয়াম আছে, কক্সবাজারে আবাসন ব্যবস্থা আছে, সেগুলি কেন রেডি করলাম না? আর আমরা এখন অনেক দিন পরে শ্রীলঙ্কার সাথে খেলতে যাব, যখন শ্রীলঙ্কা রেডি হয়ে গেছে। আমরা কি বারবার অন্য একদিন কথা বলবো, আজকে আমরা এই যে খেলতে চাই খেলতে পারছি না ডিউ টু নাই খেলতে ল্যাক অফ ফিল্ড থাকলেও ঢাকা শহরে কয়টা মাঠ আছে এখন দেখেন? কোন স্কুল কলেজ, কোন মাঠে? আগে তো স্কুল কলেজের ইউনিভার্সিটি গুলির প্রচুর মাঠ ছিল। আচ্ছা ধন্যবাদ, আমরা ফিরে আসবো, আমরা সেগমেন্ট ওয়াইজ ফিরে আসবো যে শিক্ষা প্রতিষ্ঠানে কি ধরনের খেলার মাঠের ফ্যাসিলিটিজ আছে, আমরা সেগমেন্ট ওয়াইজ আসবো। রাহুল, যিনি সাবেক ন্যাশনাল টিমের ক্রিকেটার, গর্বিত সদস্য, প্রথম বিশ্বকাপ দলের 1999 সালে যেবার আমরা বিশ্বকাপ খেলেছিলাম পাকিস্তানকে হারিয়ে দেওয়া সেই ম্যাচের মূল একাদশে খেলবার মতো সৌভাগ্য হয়েছিল আমাদের এই নিয়ামত রশিদ রাহুলের। সামহাও তাকে আমরা মিস করছি, আবারও তিনি যুক্ত হলে তার কাছে যুক্ত হব আমরা। অনুপম ভাই, আপনার কাছে চলে যেতে চাই। আপনি যে প্রবলেমস গুলো আইডেন্টিফাই করলেন গোড়ার দিকে, সেখান থেকে আপনি কোনটা বলবেন? এই যে স্পোর্টস ফর অল, আমরা ধরেই নেই যে ইউথদের জন্য স্পোর্টস, প্রবাবলি আমরা রাহুল ভাইকে পেয়েছি, তাহলে এই রাউন্ডে তার কাছে কি একটু শুনে নেব? আমরা রাহুল ভাইয়ের কাছ থেকে এই রাউন্ডটা শুনে নেব, ফার্স্ট রাউন্ড আপনার। হ্যাঁ রাহুল ভাই, আমরা আবারও আপনাকে পেয়েছি, শুনতে পাচ্ছেন? জি আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমি শুনতে পাচ্ছি, ইউ আর এ ফর্মার ক্রিকেটার এন্ড এ প্রাউড মেম্বার অফ ফার্স্ট এভার ওয়ার্ল্ড কাপ টিম ফ্রম বাংলাদেশ। 1999 যে ওয়ার্ল্ড কাপ টিম ছিল, সেই টিমের গর্বিত সদস্য, এবং শেষ ম্যাচটায় ঐতিহাসিক জয় এগেইনস্ট পাকিস্তান সাউদাম্পটনে, সেই ম্যাচের একাদশে খেলবার মতো দুর্লভ অভিজ্ঞতা আপনার হয়েছে। তো আপনারা যে সময় ক্রিকেট খেলে বেড়ে উঠেছেন, আমি আপনার প্রোফাইল ঘাটলাম, পাবনা থেকে উঠে এসেছেন আপনি, মফস্বলের একটা শহর থেকে, তারপর ক্রিকেট টিমে জায়গা করে নিয়েছেন। তো ওই পরিবেশ আর এখনকার দিনে আপনার সন্তানের জন্য খেলাধুলার কি পরিবেশ, এই পার্থক্যটাকে কিভাবে দেখেন? প্রথমেই সবাইকে সালাম জানাচ্ছি। এখানে অনেক সিনিয়র ভাইরা আমার এখানে আছেন, সুফি ভাই, অনুপম ভাই, সেই সাথে ভাইকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। ডেফিনেটলি এটা একটা বড় আমাদের একটা লুফল আছে, সেখানে হলো যে আমাদের এখানে মাঠ নাই, আগে মাঠ ছিল, আমরা প্রচুর মাঠে সময় কাটাতাম, এই জন্যই আলটিমেটলি হয়তো খেলোয়াড় হতে পেরেছি। যে জিনিসটা দিয়ে আপনি শুরু করলেন যে আমার সন্তানকে আসলে আমি খেলোয়াড় হতে বা খেলার সুযোগটা দিতে পারি কিনা, বাট আসলে আমি খেলার সুযোগটা দিতে পারি, কিন্তু আউটসাইডে না, ইনসাইড। লাইক এখন মোবাইলের যুগ, মোবাইল নিয়ে তারা খেলে, খুব বেশি হলে তারা হয়তো একটু নিচে যায়, হয়তো সাইকেল চালাতে যায়, বাট মাঠের অভাবে কিন্তু আমরা আমার ছেলেকে, আমি ক্রিকেটার হলেও বা স্পোর্টস পার্সন হলেও আমার ছেলেকে আমি দিতে পারি না, বিকজ এখানে 2-3টা জিনিস আছে। সেখানে হচ্ছে সিকিউরিটি নাই, 3 নম্বর হলো প্র্যাকটিস করার মতন সেই পর্যাপ্ত পরিমাণে মাঠ নাই, ওপেন মাঠ নেই, যে মাঠগুলি আমরা সবসময় আগে পেয়ে থাকতাম। আরেকটা ব্যাপার হলো যে আমরা এখন সব মাঠগুলি কিন্তু কমার্শিয়াল বেস হয়ে গিয়েছে। নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্কের প্রবলেম। জি দুঃখিত রাহুল ভাই, আমরা কি আপনাকে শুনতে পাচ্ছি? আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। নাও ইজ ক্লিয়ার। বলুন। আমার কথা, হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে শামসুল ভাই? জি শোনা যাচ্ছে, বলুন। শোনা যাচ্ছে, বলুন। জি প্লিজ বলুন। তো আসলে আমরা আমাদের এখন যদি কোনো ছেলে বা আমার ছেলে যদি আমি যদি প্র্যাকটিস করতে নিয়ে যাই, তাহলে আলটিমেটলি আমাকে কমার্শিয়াল পার্সপেক্টিভে চিন্তা করতে হবে, লাইক আমার ওখানে ভর্তি করাতে হবে, সময় দিতে হবে, বাট আলটিমেটলি ঠিক সেরকম কোনো আমরা করতে পারি না। আমাদের সেই সময়টাও এখন পারি না, বা ওদেরকে সময় দিতে চাইলে ওরা পারে না, কারণ ওরা একটা বাচ্চার মধ্যে
সরি, আমরা ওনাকে মিস করছি, আবার যুক্ত হলে আমরা আবার শুনবো। অনুপম ভাই, আপনার কাছে চলে যাচ্ছে। ইনিশিয়ালি আপনি যে প্রবলেমগুলো ফাইন্ড আউট করলেন, স্পেশালি আপনি এডুকেশনাল ইনস্টিটিউশনের গল্পটাই যদি বলেন, আপনি খুব সংক্ষেপেই বলুন ঢাকার অবস্থাটা কি। আর মফস্বলেও কিন্তু এখন দেখবেন যে ওপেন ওয়াইড স্পেসেস যে ফিল্ডগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে গ্রাস হয়ে যাচ্ছে, অকুপাইড হয়ে গেছে। সো খেলার সুযোগ শুধু ঢাকায় নষ্ট হয়েছে, কমে গেছে তা নয়, দেশব্যাপী কমে আসছে ক্রমাগত। আমি প্রথমে যে অঞ্চলে থাকছি ধানমন্ডির কথা বলি। আগে একটা সময় কিন্তু ধানমন্ডিতে বেশ কিছু মাঠ ছিল, এবং আপনারা জানেন যে ধানমন্ডিতে অনেক কমার্শিয়াল প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এবং বিভিন্ন কারণে ধানমন্ডির মাঠ সংকুচিত হয়ে গেছে। এবং আবাহনের যে মাঠটি আগে কিছুটা ব্যবহার উপযোগী ছিল, এখন বিভিন্ন কারণে এত বেশি কোচিং সেন্টার বলছি যে কোনোটি ক্রিকেট কোচিং, কোনোটি ফুটবল কোচিং, এর কারণে আমাদের খেলাধুলা করার তো কোনো স্কোপই নাই। এবং আমি ইন্ডিভিজুয়ালি যদি আমার বাচ্চাকে, আমি যে কমিউনিটিতে থাকছি সেই কমিউনিটির পক্ষ থেকে আমি যদি ধানমন্ডিতে নিয়ে যাই, আই উইল নট গেট এনি অপরচুনিটি, যদি না আমি কোনো না কোনো একাডেমির সাথে ওকে যুক্ত করি। সো এই প্রবলেমটা ধানমন্ডি সর্বত্র এবং ঢাকা শহরে সর্বত্র। আর মফস্বলের কথা যদি চিন্তা করেন, বেশ কিছু মাঠ হয়তো মফস্বলে এখনো রয়েছে, কিন্তু সেই মাঠগুলোর প্রপার রক্ষণাবেক্ষণ নাই। এবং আমি একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বলতে পারি, যদি কোনো ছোট বাচ্চা খেলতে গিয়ে যদি একবার ইনজিওর্ড হয়, ওর সাইকোলজিতে কিন্তু সে আর ওই গেমস খেলবে না। সেটা ফুটবল খেলতে গিয়ে সে যদি ইনজিওর্ড হয়, নর্মালি সে ওইভাবে যাবে না, ফুটবলের প্রতি আগ্রহান্বিত হবে না, অভিভাবকও তাকে আগ্রহ দেবে না। সো ব্যাপারটি হলো আনপ্রিপেয়ার্ড ফিল্ডে যদি আমরা খেলতে যাই তাহলে ইনজিওর্ড হবার সম্ভাবনা আছে। সেই কারণেও মাঠ থাকলেও মফস্বলে মাঠ ব্যবহার করার প্রবণতা কম। আর যা খেলা হচ্ছে সেগুলি খুবই অসংগঠিত খেলা। একেবারেই বলা চলে ছোটবেলায় আমরা যেরকম ধানের মাঠে খেলা দেখতাম, ইচ্ছে মতো বল এদিকে ওদিকে মারা, ঠিক তেমনি খেলা এখন মফস্বলে হচ্ছে। তো সেই জায়গায় একটি বড় প্রশ্ন, সেটি সালেক ভাইও অ্যাড্রেস করেছে, আপনিও বলেছেন, সেটি হলো আমাদের সংগঠক। আগে নিবেদিত প্রাণ সংগঠক ছিলেন, একেবারে গ্রাসরুট লেভেল, গ্রাম, ইউনিয়ন লেভেল থেকে শুরু করে ঢাকায় অনেক সংগঠককে, যখন আমি স্পোর্টসের সাথে যুক্ত হই 1988-89 এর স্টোরি বলছি, তারপর থেকে প্রায় 7-10 বছর দেখেছি নিজের ওয়াইফের গহনা বিক্রি করে প্লেয়ারদের পেমেন্ট দিয়েছেন, ছেলের গাড়ির টাকা দিয়ে, ছেলের গাড়ি কেনার টাকা দিয়ে ক্লাব চালিয়েছেন। এইরকম অর্গানাইজারদের আমরা দেখেছি। মফস্বলেও দেখেছি 500-1000 করে চাঁদা তুলে তারপর অর্গানাইজাররা কোনো না কোনো টুর্নামেন্ট দিয়েছেন এবং এনশিওর করেছেন ঢাকা থেকে টেকনিক্যাল পার্সনদের নিয়ে গিয়ে যাতে খেলার মানটা প্রপার থাকে এবং খেলার নিয়ম কানুনগুলো প্রপারলি মেনটেন করা হয়। কিন্তু এখন আমরা কি দেখছি? এখন সর্বোচ্চ পলিটিক্যালাইজেশন, আপনি রাজনীতিবিদদের দৌরাত্ম্য। বাংলাদেশের রাজনীতি তো আমরা সবাই জানি, ওয়ার্ড পর্যায়ে রাজনীতি করতে গেলেও এখন বোধ করি বেশ কয়েকটা খুনের আসামি বা এই টাইপের কোনো কিছু হতে হয়, না হলে ওয়ার্ড পর্যায়ে পলিটিক্স করা যায় না। সো এই যখন অবস্থা, আর এই রাজনীতিবিদদের দিয়ে যখন স্পোর্টস পরিচালনা, সেটা যে লেভেলেই হোক, ফেডারেশন হোক আর জেলা ক্রীড়া সংস্থা হোক আর উপজেলা ক্রীড়া সংস্থা হোক, এদের দ্বারা সম্ভব না, এটা একেবারেই প্রুভড। এবং এরা নিজেদের এক্সপোজারের জন্যই স্পোর্টসে আসে। স্পোর্টসে খুব দ্রুত এক্সপোজার পাওয়া যায়, দ্যাটস দ্য অনলি থিং তাদেরকে স্পোর্টসে আসার ক্ষেত্রে ইন্টারেস্টেড করে। আর কিছু বিজনেসম্যান যারা হয়তো পেট্রোনাইজার হিসেবে আগে আসতেন, যাদের কোম্পানি হয়তো পৃষ্ঠপোষক ছিল, তারা ইদানিং বিভিন্ন কারণে অর্গানাইজার হয়ে গেছে এবং তারা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পান। সো এই যখন প্রবলেম, সরিষার মধ্যে যখন ভূত ঢুকে গেছে, তখন এটা কিন্তু খুব টাফ। আমরা এই ছোট্ট ফোরামে আলোচনা করে এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবো? নট নেসেসারিলি। আমার মনে হয় বড় ফোরামে কথা বলা দরকার এবং গত 20 বছরে যে ঘটনাগুলি ঘটেছে টপ লেভেল থেকে যেটি হয়েছে সেটি হলো যে এই পলিটিক্যাল পুনর্বাসন হয়েছে। গণতন্ত্র শুরু হবার পর থেকে গণতন্ত্র ডেফিনেটলি পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে, কিন্তু বাংলাদেশের গণতন্ত্রে যেটা আমরা দেখেছি, সাদেক হোসেন খোকা যে পর্যন্ত ছিলেন ইট ওয়াজ অল রাইট, কিন্তু তারপর থেকে আমরা দেখেছি যে ক্রমাগত যাকে কোথাও দেয়া যাচ্ছে না তাকে স্পোর্টস মিনিস্ট্রির মিনিস্টার করা হয়, কিংবা যাকে কোথাও দেয়া যাচ্ছে না
তাকে কোনো একটি ফেডারেশনের প্রেসিডেন্ট বা সেক্রেটারি করে ফেলা হয়। সো তার কোনো ভিশন নাই, মিশন নেই, তার কোনো গোল নেই। সুতরাং কিভাবে স্পোর্টস এর উন্নতি করবে, কিভাবে তিনি মাঠের প্রসঙ্গে কথা বলবেন? এই যখন অবস্থা, তখন আসলে প্রবলেমটা অনেক ভয়াবহ। এবং এটির যে হেলথ ইম্প্যাক্ট রয়েছে, এটির যে সায়েন্টিফিক ইম্প্যাক্ট রয়েছে, সেটি আমি পরবর্তীতে সুযোগ পেলে আলোচনার চেষ্টা করব। থ্যাংক ইউ। জি জি, অবশ্যই আপনি সেটা মনে রাখুন, সেই নেক্সট স্লটে আপনি ওইটাই বলবেন যে এর হেলথ ইম্প্যাক্ট এন্ড সায়েন্টিফিক ইম্প্যাক্টটা কি, সুদূর প্রসারী এর নেগেটিভ ইম্প্যাক্টটা আসলে কি জাতি হিসেবে আমাদের বহন করতে হবে। সালেক ভাই, আপনার কাছে যাই। আপনি উন্নত মানে পরিবেশে বসবাস করছেন, সেইটা তো একটা ফিলিংস আছে, আর আপনি এই অবস্থাটাও দেখেছেন। কিন্তু অনুপম ভাই যে একটু আগে বললো যে ডেডিকেটেড ট্রু অর্গানাইজাররা তাদের বাড়িওয়ালির গহনা বেচে খেলাধুলার খরচ চালিয়েছে, দিস ইজ নট এ প্রফেশনাল সলিউশন এট অল। রাষ্ট্রকে তার নাগরিকের হেলথ, স্পোর্টস, এই যে নৈতিক যে দাবিগুলো আছে বা কি বলবো এটাকে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে ডিমান্ডগুলো, মৌলিক যে চাহিদাগুলো আছে, এইগুলো নিশ্চয়ই পূরণ করতে এগিয়ে আসতে হবে। এবং আমাদের যে ক্রীড়া ক্ষেত্রে বাজেট দেওয়া হয় না তা না, যে বাজেটটা দেওয়া হয় তার পুঙ্খানুপুঙ্খ ব্যবহার যদি আমরা নিশ্চিত করতে পারতাম, তাহলে নিশ্চয়ই বেটার একটা অ্যাটমসফিয়ার পেতাম চারপাশে। না, ডেফিনেটলি আমি তো ওর কথায় পুরোপুরি একমত। খেলাধুলা তো খেলোয়াড়দের কাছে বা খেলাধুলা তো খেলার সংগঠকদের কাছে ছেড়ে দিতে হবে। রাজনীতিবিদ, আর বিশেষ করে দুর্বৃত্তায়ন হয়েছে যে রাজনীতিতে, সেই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদরা যদি খেলাধুলার অঙ্গন দখল করে রাখে, তাহলে ওই নিবেদিত যে সংগঠকগুলি বলছেন যে ঘরের গয়না বিক্রি করে খেলা চালাতো, তারা তো এখন খেলার মাঠে নেই। সেটারই আমি পরিণতি দেখতে পাচ্ছি। আর খেলাধুলা বলেন, যে কিছু বলেন, দুটো জিনিস আছে, একটা হলো শৌখিন, আরেকটা হলো পেশাদার। এখন আমরা কোন পর্যায়ে আছি? আমাদের খেলাধুলার সংগঠনগুলি কি শৌখিন আছে না পেশাদার হয়েছে? পেশাদারি সংগঠনগুলিতে আমি দেখি কিভাবে প্রফেশনাল ক্লাবসগুলি সংগঠিত হয়। আমি ইংল্যান্ডেও থেকেছি, আমি অস্ট্রেলিয়ায় আছি, আমি আরো কতগুলি উন্নত দেশে থেকেছি। সেখানে পেশাদারি ক্লাবগুলি কিভাবে চলে? ক্লাবগুলি লিমিটেড কোম্পানি, সেই লিমিটেড কোম্পানি অনেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের মতো। সেখানে ডাইরেক্টরসরা ডেফিনেটলি থাকে, কিন্তু তাদের বৈধ আয়ের, তাদের সুভেনির বিক্রি করে হয়, তারা খেলাধুলাকে ঠিক মতো মার্কেটিং করে ফেলেছে। কিন্তু আমাদের সেই ক্ষেত্রে দেখেন, আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাব, এটার কি অবস্থা? সেখানে তাদের কিভাবে, তার এক সময় তো আমরা মোহামেডান ক্লাবের সাথে জড়িত ছিলাম, এবং আমিও কিন্তু আমার বেতনের টাকা দিয়ে মোহামেডানের ক্রিকেট টিমরে অনেক সময় দেখতে চেষ্টা করেছি। আমার মনে আছে, রাহুলদের মনে আছে কিনা, আমি মোহামেডান টিমের প্লেয়ারদের এক সময় ক্রিকেটে ম্যান অফ দ্য ম্যাচকে 200 টাকা 500 টাকা করেও দিতাম। সেই অবস্থা তো এখন নেই। এখন তো খেলাধুলায় অর্থবিত্তের কোনো খেলাধুলার অভাব নেই, এবং অর্থটাও যেহেতু প্রপার ওয়েতে আসে নাই, সেই অর্থটা এখন খেলাধুলার থেকে অর্থ অর্জনের জন্যই পলিটিক্যালি যে দুর্বৃত্তায়ন হয়েছে, দুর্বৃত্ত পলিটিশিয়ানরা খেলাধুলার মাঠে আসে সেই অর্থ উপায় করার জন্য, খেলাধুলা করানোর জন্য, যার জন্য খেলাধুলা হারিয়ে যাচ্ছে। এবং আমাদের আমাদের যারা ধরেন আমাদের অভিভাবকরাও এখন উৎসাহিত হচ্ছে না। তারা খেলাধুলার মাঠে ছেলে মেয়েদের পাঠাতে উৎসাহিত হচ্ছে না, কারণ যখন ক্লাবে আসে দেখবে যে ক্লাবে পাঠালে পারে ক্লাবে ক্যাসিনো খেলবে, ক্লাবে জুয়া খেলবে, তার কোনো নিয়ন্ত্রণ থাকবে না, সেটা করার জন্য তো উৎসাহিত হবে না। আর আরেকটা হলো আমাদের সামগ্রিক ব্যবস্থা। খেলাধুলা তো একটা বিচ্ছিন্ন দ্বীপ না। আপনি বাজেটের কথা বলছেন, কম্পেয়ার টু বাজেট, আপনি স্বাস্থ্য সেক্টরে যে বাজেট দেওয়া হয় বা প্রতিরক্ষা সেক্টরে যে বাজেট দেওয়া হয়, সেই বাজেটের থেকে ডাবল বাজেট যদি খেলাধুলার মাঠে দেওয়া হতো, তাহলে স্বাস্থ্য সেক্টরেও এত আমাদের হসপিটাল এতই করেও সেখানে আমাদের যে মন্ত্রী বা এমপিরা লন্ডনে যে চিকিৎসা করতে হতো না। আমি একটা উদাহরণ না দিয়ে পারছি না। আমাদের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট লন্ডনে থাকার জন্য ক্রিকেট কন্ট্রোল বোর্ড হয়তো ক্রিকেটের অন্য সংগঠকরা সঠিক সময় সিদ্ধান্ত নিতে পারেনি। তা আমি আবারও বলছি, অনেকগুলি কারণ, এটা বিচ্ছিন্ন একটা কারণ না, অনেকগুলি কারণ। একটা হলো পলিটিক্যালি দুর্বৃত্তায়ন, পলিটিশিয়ানদের হাতে ছেড়ে দেওয়া, নিবেদিত ক্রীড়া সংগঠকরা ক্রীড়াক্ষেত্র থেকে চলে যাওয়া, আর পেশাদারিত্ব অপেশাদারিত্ব মাঝে প্রফেশনালিজম, অ্যামেচারিজমের মাঝে স্যামেচারিজম হয়েছে বাংলাদেশে। এটা কি বলবেন, এই যে স্যামেচারিজমটা কি পরিষ্কার করুন প্লিজ। স্যামেচারিজম মানে দুর্বৃত্তায়ন। আমরা খেলাধুলা থেকে
প্রপার ওয়েতে, আমরা একটা প্রফেশনাল, আমি চাকরি করে আমার দায়িত্ব সেটা পালন করে আমি এখান থেকে আয় করব। আর ওটা হলো আমি চাকরি করব না, আমার যেটা করা দরকার সেটা করব না, আমি ফাঁকি দিয়ে বঞ্চিত করে, মানে সমাজকে বঞ্চিত করে, দেশকে বঞ্চিত করে আমি খেলাধুলার থেকে অবৈধভাবে আয় করব। আজকে ক্লাবগুলি কেন ক্লাবগুলি হারিয়ে গেছে? আজকে ওয়ান্ডারার্স ক্লাব বলেন, ভিক্টোরিয়া ক্লাব বলেন, আজাদ বয়েজ বলেন, মোহামেডান স্পোর্টিং ক্লাব বলেন, এই খেলাগুলিতে সংগঠক হিসেবে কাদের দেখেন? কিভাবে মোহামেডান স্পোর্টিং ক্লাবে এই ধরনের জিনিস হতে পারে যে ক্লাবের সাথে আমরা একসময় জড়িত ছিলাম? এবং এই ক্লাবগুলি হারিয়ে গেছে বলেই কিন্তু খেলাধুলা হারিয়ে যাচ্ছে। আজকে মোহামেডান আবাহনী ম্যাচে যে মাঠে লোক হয় না, কেন হয় না? এইসবই কারণ। আজকে একটা শিশুকে জিজ্ঞাসা করেন, সে রিয়াল মাদ্রিদ জানে, সে ম্যানচেস্টার সিটি জানে, ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ার জানে, কিন্তু বাংলাদেশের ফুটবল খেলোয়াড়দের নাম জানে? ক্রিকেটটা যেহেতু ক্রিকেটটা অনেক টেলিভাইজ খেলা, ক্রিকেটে অনেক সাফল্য এসেছে, যতদিন পর্যন্ত সার্বিকভাবে ক্রীড়াঙ্গনকে অ্যাড্রেস করা না হবে এবং যতদিন পর্যন্ত অনুপম যেটা বললো, যাকে কোনো জায়গায় সংস্থান করা যায় না তাকে ক্রীড়া মন্ত্রণালয়ে বসানো হবে এবং ফেডারেশন গুলিতে এনে বসানো হবে, ততদিন খেলাধুলা উন্নত হবে না। আপনি বলেন ক্রিকেট ফুটবলে এমন ভাবে দলীয়করণ করা হয়েছে, এমন ভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, আপনি নির্বাচন করে তো ভালো নির্বাচকরা আসতে পারবে না। আসতে পারবে? আজকে ক্রিকেট কন্ট্রোলে নির্বাচন হলে ভালো নির্বাচকরা আসতে পারবে? আজকে ফুটবলে ভালো ফুটবল এসে আসতে পারবে? আপনি মাঠের কথা বলেন, আমরা যখন খেলতে যেতাম চিটাগাংয়ে, স্টার সামার ক্রিকেট হতো, চিটাগাং স্টেডিয়ামের বাইরে, আজিজ স্টেডিয়ামের বাইরে উন্মুক্ত খেলার মাঠ ছিল, সেখানে আজকে সকালে আপনি কিছুক্ষণ আগেই শুনলেন যে সেই মাঠকে কিভাবে সংকুচিত করা হয়েছে। আমরা যখন ঢাকায় ছিলাম, আমি ঢাকায় বড় হয়েছি, পুরনো ঢাকায় কতগুলি খেলার মাঠ ছিল, পুরনো ঢাকায় স্কুলগুলি, পগজ স্কুলের কথা বলেন, আরমানিটোলা স্কুলের কথা বলেন, সেন্ট গ্রেগস এর কথা বলেন, আপনি রেসিডেন্সিয়াল মডেলের কথা বলেন, কতগুলি খেলার মাঠ ছিল, উন্মুক্ত মাঠ ছিল। সেইগুলি মাঠ না থাকলে আপনি যতই থাকেন সবকিছু ঠিক করে নিয়ে আসলেন, আপনি ঠিক আছে সংগঠন আছেন, আপনি ঠিক আছে খেলাধুলায় উৎসাহী আছেন, আপনি মাঠের ব্যবস্থা নেই। আর মাঠ থাকলেই হবে না, মাঠ সমতল মাঠ থাকতে হবে, সেখানে সেগুলি সবকিছু একসাথে না আসলে। আর আরেকটা সমস্যা, ঢাকাকে কিন্তু মেলবোর্নের সাথে তুলনা করা যাবে না, কারণ ঢাকা শহরে কিন্তু পুরো অস্ট্রেলিয়ার যত পপুলেশন পুরোটাই ঢাকা শহরে থাকে। এবং এই যে নগরায়ন হয়েছে, আমাদের অপরিকল্পিত নগরায়ন হয়েছে, আপনার বস্তি, কংক্রিটের বস্তি হয়ে গেছে ঢাকা, সেটাও কিন্তু আমাদের খেলাধুলায় হারিয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ। জি, আমরা আবারও ফিরবো আপনার কাছে। আমরা নিয়ামুর রশিদ রাহুলকে কারিগরি ত্রুটির কারণে পাচ্ছি, আবার হারিয়ে ফেলছি। উই আর রিয়েলি মিসিং। আমার মনে হয় তারও যথেষ্ট ইনপুট দেওয়ার ছিল আজকের এই টপিকটাতে। বিং এ ন্যাশনাল টিম ক্রিকেটার, হি শুড কন্ট্রিবিউট মাচ মোর। এনিওয়ে, আমরা তাকে স্টিল চেষ্টা করছি পেতে। আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়েছেন, তাদের একটু অ্যাকনলেজ করতে চাই। সাইফুল হুদা একেবারে শুরুর দিক থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। জান্নাতুল শিল্পী বলছেন আসসালামু আলাইকুম স্যার। জান্নাতুল শিল্পী আরো একটা কমেন্টসে উনি বলছেন যে অনেক দিন পর অনুপম স্যারকে দেখলাম, কেমন আছেন স্যার? আসাদুজ্জামান আমাদের প্রিয় ছোট ভাই, ও সোশ্যাল মিডিয়া ইদানিং প্রোগ্রাম করছে বেশ কিছু। ওয়াচিং, নাইস টু লুক, সিগনিফিকেন্ট ইস্যু, থ্যাঙ্কস টু অল, ভেরি নাইস। রাহুল ভাই আপনার কাছে, রাহুল ভাই এসে গেছে। হ্যাঁ রাহুল ভাই আপনার কাছে যেতে চাচ্ছি। এই যে আপনি ন্যাশনাল ক্রিকেটার হয়ে বেড়ে উঠেছেন, এই বেড়ে ওঠায় আপনার শিক্ষা প্রতিষ্ঠান, এলাকার মাঠ কতটা হেল্প করেছে? এবং সেই সময় নিশ্চয়ই স্থানীয়ভাবে নানা রকমের টুর্নামেন্ট হতো, যেগুলো খেলে আপনি ক্রমাগত তৈরি হয়েছেন, পরবর্তীতে আপার স্টেজে বা টপ স্টেজে পৌঁছে যেতে ওটা আপনাকে কতটা হেল্প করেছে? ওই ধরনের চর্চা কি ইদানিং দেখা যায় কিনা? শামসুল ভাই, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন আমি কিন্তু অনেক লাকি অন্যান্য প্লেয়ারদের ক্ষেত্রে, কারণ আমি বিকেএসপি থেকে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি পড়াশোনা করেছি এবং ওখান থেকে আমি খেলাধুলাও করেছি। সো এটা সব থেকে আমার বড় অ্যাডভান্টেজ, টু গেট দি টপ মোস্ট লেভেলে ক্রিকেট খেলাটা আমার জন্য অনেক সুবিধা হয়েছে। সেই সাথে আমি টপ মোস্ট এডুকেশনও পড়াশোনা করার একটা সুযোগ হয়েছে। সো এই ডুয়েল ফ্যাসিলিটিসটা আমরা ঠিক যতটুকু আমাদের আয়ত্ত ছিল তার থেকে আমরা বেশি ওখানে রপ্ত করেছি, এবং রপ্ত করার ক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ সুবিধা এখন যে প্লেয়াররা যেরকম করে পায়, আমাদের সময়টাই ঠিক ওই অনুযায়ী, ওই পার্সপেক্টিভে, ওই ইকোনমিক্যাল পার্সপেক্টিভে বা এনভায়রনমেন্ট অনুযায়ী আমরা সব থেকে বেশি সুযোগ সুবিধাটা পেয়েছি। সো এটা বলতে গেলে যে আমি অনেকটাই লাকি এবং প্রিভিলেজড এন্ড ফরচুনেট গ্রুপ অফ পিপল।
হ্যাঁ, এবং আমার কাছে সব থেকে খারাপ লাগে এটাই যে আমি যে সুযোগ সুবিধা পেয়েছি, আমি আমার জেনারেশনের বা আমি আমার নেক্সট জেনারেশন বা আমি আমার ছেলে মেয়েদেরকে এরকম সুযোগ আমি করে দিতে পারছি না, বিকজ অফ ল্যাকিং অফ ফিল্ড অপরচুনিটি, দেন কোয়ালিটি অফ দি প্র্যাকটিস অ্যান্ড দি কোয়ালিটি অফ দি ফিল্ড। আর সবাই আলটিমেটলি হাই রাইজ বিল্ডিং এর মধ্যে থেকে আমাদের মাঠ খুঁজে পাওয়াটা আসলে খুবই কঠিন। সো এনভায়রনমেন্টাল পলিউশনটাও অনেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের ক্ষেত্রে। এই জন্য এখন বাচ্চারা দেখবেন যে মাঠে যাবে বা একটু রোদ লাগবে বা ঝড় বৃষ্টি হলেই তাদের মধ্যে কিন্তু অনেক ধরনের রোগ বিরোগ শুরু হয়, যেটা আমাদের ওই ইমিউন পাওয়ারটা আমাদের যতটুকু আছে তারা কিন্তু অতটা অ্যাকাস্টম হতে পারে না। তারা আলটিমেটলি মোবাইল বা ভিডিও গেমস বা টিভি এবং ইনডোর গেমস এর উপরে তাদের সব থেকে বেশি আপনার কনসেন্ট্রেশন করতে থাকে। আর আরেকটা ব্যাপার হলো যে পড়াশোনার যে চাপ, ইংলিশ মিডিয়ামে পড়াতেই হবে, বাংলা মিডিয়ামে পড়ালে তা সে ভালো করতে পারবে না, এই কনসেপ্টগুলি, রং কনসেপ্টগুলি আমাদের অনেক প্যারেন্টসের মধ্যে ঢুকে যাওয়াতে এবং বিদেশ মুখী হয়ে যাওয়াতে ভালো ভালো ক্রিকেটাররা হওয়া সত্ত্বেও বা স্পোর্টস পার্সন হওয়া সত্ত্বেও তারা কিন্তু আলটিমেটলি হতে পারে না। এই ধরনের অনেক র্যাঙ্কিংস, এই ধরনের অনেক জিনিসগুলি আসলে আমরা এখনকার ছেলে মেয়েদের মধ্যে দিতেও পারি না, এবং দেওয়ার সুযোগ থাকলেও আমরা করছি না বিকজ অফ দি ফিনান্সিয়াল ব্যাপার। যে অনেকেই হয়তো তারা কমার্শিয়াল বেসে চলে গেছে, মাঠ আছে, মাঠ থেকে খেলাধুলা করা যাবে না বিকজ এখানে ভাড়া দেওয়া হয়েছে, বুক করে রেখেছে কোনো একটা কর্পোরেট বডি, সেই জন্য স্থানীয়রা কিন্তু ওখানে ঢুকতে পারে না। আগে যেরকমটা ঢাকা স্টেডিয়ামের বা বঙ্গবন্ধু স্টেডিয়ামের পিছনে আউটার স্টেডিয়ামে ওপেন ফিল্ড ছিল, যেটা সুফি সাহেব স্যার বলছিলেন যে ফুটবল ক্রিকেট সবাই ওখানে খেলা হতো, প্রিমিয়ার ডিভিশন ফার্স্ট ডিভিশনের খেলাগুলিও ওখানে হতো। আজকে যারা রকিবুল হাসান বলছেন, শামীম কবির বলছেন, তারা ওই মাঠ থেকে খেলেই কিন্তু আলটিমেটলি আপনার বাংলাদেশকে পরিচিত করেছে। আমরা তো যারা আকরাম ভাই বা সুমন ভাই যারা করেছে, আমরা তো শুধু স্ট্যাটাস পাওয়ার জন্য বেটার ক্রিকেট খেলেছি, বাট আলটিমেটলি গোড়া পত্তন কিন্তু আলটিমেটলি ওনাদের থেকে শুরু হয়েছে। তো এই জিনিসটা ধরে রাখতে গেলে আমাদের সুফি স্যার যেটা বললেন যে 20 বছর আমাদের টেস্ট স্ট্যাটাস হয়েছে ঠিকই, বাট আমরা কিন্তু ঠিক ওই পরিমাণের টেস্ট টিম হতে পারি নাই, যেমনটা আমরা ওয়ান ডেটা হতে পেরেছি কিছুটা, বাট টি20টাও কিন্তু আমরা ওইভাবে করতে পারি নাই। আমাদের এখনকার প্লেয়ারদের মধ্যে অনেক অপরচুনিটি আছে, অনেক ফিনান্সিয়াল সাপোর্ট তারা পাচ্ছে, এবং আপনার বোর্ডের অনেক ধরনের হচ্ছে ফ্যাসিলিটিস পাচ্ছে, এবং আপনার এছাড়াও আপনার ফিনান্সিয়াল সাপোর্ট ছাড়াও তাদের বিভিন্ন ব্যক্তিগত বিজ্ঞাপনেরও তারা সুযোগ পাচ্ছে, যে সুযোগগুলি কিন্তু আলটিমেটলি আমরা কখনো পাই নাই। আমি এখন যে আপনার সাথে এক্সট্রিমে কথা বলছি, সেটাও কিন্তু অফিস টাইমে কথা বলছি। সো এখান থেকেও আমাকে এই কন্টিনিউশনটা করার জন্য আমাদেরকে বেছে নিতে হয়েছে। আমরা চাই আমরা ক্রিকেটের সাথে কি স্পোর্টস এর সাথে থাকি, এবং আপনাদের মতন ভালো ভালো লোকদের সাথে আমরা যদি আমাদের ভিউগুলি এক্সচেঞ্জ করতে পারি, সেটাও সব থেকে বড় ইম্পর্টেন্ট। মোট কথা হলো যে আমাদের অনেক অপরচুনিটি আছে, কিন্তু সেটা ফিনান্সিয়াল অনেক অপরচুনিটি, বাট প্রপার জায়গায় আমরা সেই ফিনান্সিয়ালটা বা টাকাটা ঢালতে পারছি না। এখানে আমাদের মধ্যে কেউ কোনো স্যাক্রিফাইসিং মাইন্ডটা। দুঃখিত, আমরা রাহুল ভাইকে মিস করছি আবারও নেটওয়ার্ক কানেক্টিভিটির কারণে। আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্টস করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফর্মার ক্যাপ্টেন ফ্রম মেলবোর্ন, অস্ট্রেলিয়া, আমিনুল ইসলাম বুলবুল। উনি বলছেন রাহুল ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যাচ রেফারিজ now in ICC ODI League. Fantastic. A great compliments for his teammates. Under his captaincy, World Cup 1999 ইংল্যান্ডে খেলেছিলেন রাহুল। বুলবুল ভাই, আপনাকে দেখতে পেয়ে আমাদের সত্যি ভালো লাগছে। প্রবাবলি আপনি আমাদের নিমন্ত্রণ গ্রহণ করে এরকম একটা আলোচনার টেবিলে একদিন আপনিও আসবেন। রাহুল ভাই, এই যে বুলবুল ভাই কমেন্টস করেছে, রাহুল is one of the finest match referees now in ICC ODI League. It's a big compliment for you. Thank you.
এবং আরেকটা ব্যাপার একটু যোগ করি শামসুল ভাই, সেটা হলো যে আমি যে ম্যাচগুলি করতে গিয়েছি থাইল্যান্ডে এবং নেপালে, বুলুল ভাই আমার সবসময় পাশে ছিল, এবং এখন থেকে না, বুলুল ভাই আমার খেলোয়াড়ি জীবন থেকেই সবসময় পিঠ চাপড়ে দিয়েছেন, সেটাই আপনি বলতে চাইছেন। জি, থ্যাংক ইউ। আমাদের সাথে কুমার কল্যাণও যুক্ত ছিলেন, তিনি বলছেন যে সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ আস এজ এ ক্রাউড। অনুপম ভাই, আপনার কাছে যেতে চাইছি। আপনি এর আগের স্লটটাই বলছিলেন যে এই যে আমরা খেলবো কোথায়, না খেলতে পারলে সব বয়সী মানুষের জন্যই সুস্থ থাকার, যেমন সুস্থ দেহে সুস্থ মন আমরা বলি, তো সুস্থ দেহ রাখতে গেলে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিজ, একটু স্পোর্টস, এগুলো করতে হবে। আমি দেখেছি এমনি এমনি হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়িতে, নিজেকে দিয়েই বলছি, একটু বল নিয়ে দৌড়তে এক্সট্রা বিট অফ কি বলবো, ভালো লাগে, মেন্টালি একটা স্পিড পাওয়া যায়। হ্যাঁ, তো উইথ বল দৌড়াতে ভালো লাগে। তো আমার মনে হয় যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিজ এন্ড স্পোর্টস সকলের জন্যই দরকার, এবং কোভিড এসে সেটা আরো একবার নতুন করে মনে করিয়ে দিল। আপনি বলবেন এই যে হেলথ এন্ড সায়েন্টিফিক ইম্প্যাক্টটা কি খেলতে না পারার? অ্যাবসলিউটলি। তার আগে একটু সালেক ভাইয়ের আলোচনা এবং রাহুলের আলোচনা থেকে একটু কথা বলি। আমাদের প্রদীপের গোড়ায় যে কি পরিমাণ অন্ধকার থাকে, আমাদের ক্রীড়া মন্ত্রণালয় বা এনএসসি বিল্ডিং এর লোকেশন বঙ্গবন্ধু স্টেডিয়ামের সাথেই। আপনি যে কোনো দিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে গত 5-7 বছরে আপনি যে কোনো দিন বিকেলে, একটু বিকেলে, লেট ইভিনিং এ বা সন্ধ্যার পরে যদি যান, আপনি দেখবেন এমন মানুষ সেখানে অবস্থান করছে। এটি স্টেডিয়াম কমপ্লেক্স তৈরি করার চেষ্টা করেছে গভর্নমেন্ট। বঙ্গবন্ধু স্টেডিয়াম রয়েছে, হকি স্টেডিয়াম রয়েছে, আউটার স্টেডিয়াম কেউ একটা স্টেডিয়াম বানিয়ে ফেলা হয়েছে, তারপর ব্যাডমিন্টন স্টেডিয়াম, তারপর ভলিবল স্টেডিয়াম, বক্সিং স্টেডিয়াম, সব। কিন্তু এখানে মার্কেট রয়েছে, এটি আমার মনে হয় সারা ওয়ার্ল্ডের অন্য কোথাও নেই। এটি নিয়ে তো অনেক কথা হয়েছে, কিন্তু রিসেন্ট 7-8-10 বছরে যে মেজর প্রবলেম, সেটি হলো আপনি লেট ইভিনিং এ বা সন্ধ্যার সময় আপনি যদি যান, দেখবেন অবৈধ মাদক সেবী এবং যেসব মানুষের স্টেডিয়ামে থাকার কথা না, অধিকার না, সেই সব মানুষগুলি স্টেডিয়ামের আশেপাশে অবস্থান করছেন। একটি ভীতিকর পরিবেশ আপনি লক্ষ্য করবেন। সন্ধ্যার পর গেলে আপনার মনে হবে না যে এটি কোনো স্টেডিয়াম পাড়া হতে পারে। আমি ওয়ার্ল্ডের আলহামদুলিল্লাহ হাফ অফ দ্য ওয়ার্ল্ড দেখা হয়েছে, যেখানে গেছি স্টেডিয়ামে গেছি, যেখানে স্টেডিয়াম কমপ্লেক্সে গেছি, মন ভরে গেছে যেসব ফ্যাসিলিটি দেখেছি। বাট ঢাকা স্টেডিয়াম বা বঙ্গবন্ধু স্টেডিয়াম কি ঘিরে যে ফ্যাসিলিটি এবং সেই সাথে এই মানুষগুলোর আনাগোনা, মাদক সেবন, দোকানপাট, মার্কেট, হরিপ। সো প্রদীপের গোড়ায় যে কি পরিমাণ অন্ধকার, এবং নীতি নির্ধারক যারা, আমরা যদি চিন্তা করি আওয়ামী লীগ গভর্নমেন্টের সেই সময়টা 96 থেকে 2001, সেই সময় যখন ওবায়দুল কাদের সাহেব ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন, তিনিও বেশ কটি ক্রীড়া সেমিনার করেছিলেন, যেগুলি বিকেএসপিতে অনুষ্ঠিত হয়েছিল। আমার মনে হয় নিয়ামুর রশিদ রাহুল ক্যান রিকল। আমার সুযোগ হয়েছিল কয়েকটি সেমিনারে স্পিকার হিসেবে কথা বলার, এবং সেই সব সেমিনারে আমরা সায়েন্টিফিক অ্যাসপেক্ট গুলো তুলে ধরতাম এবং কথা বলতাম যে মাঠ দরকার আমাদের। এই সেমিনারগুলি অব্যাহত যদি থাকতো, তাহলে কিন্তু গভর্নমেন্ট এই উপজেলা লেভেলের স্টেডিয়াম তৈরির এই ধরনের কোনো প্রকল্প নিতে পারতো না। ইটস আননেসেসারি, সিম্পলি ওয়েস্টেজ অফ মানি। আমার আপনার ট্যাক্সের টাকা অপচয়, এবং কিছু মানুষের জন্য সেই ফ্যাসিলিটি করে দেওয়া হয়েছে, কিছু মানুষের জন্য সেই ফ্যাসিলিটি যাতে তারা কিছু আর্ন করতে পারে। এনিওয়ে, আমাকে যেটি বলা হয়েছে, আমি শামসুল সেটাতে কনসেন্ট্রেট করি এবারে, সেটি হলো সায়েন্টিফিক অ্যাসপেক্ট। আমরা সবাই জানি বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য, এবং সে কারণেই সারা ওয়ার্ল্ডে কিন্তু স্পোর্টস ফর অল এই মুভমেন্টটি রয়েছে। সবার জন্য খেলাধুলা, শুধু বাচ্চা নয়, শুধু মধ্যবয়সী নয়, একদম বয়স্ক মানুষদের জন্য খেলাধুলার ব্যবস্থা। এবং না করলে কি হয়, আমি যদি খেলাধুলার এই ব্যবস্থা না করি বা নিজে যদি খেলাধুলা না করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করি, একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে, একজন ডাক্তার হিসেবে, একজন জনস্বাস্থ্যবিদ হিসেবে আমি বলবো যে আপনি কিন্তু ভীষণ প্রবলেমে পড়বেন। কারণ সারা ওয়ার্ল্ডে এখন করোনা বা কমিউনিকেবল ডিজিজ নিয়ে কথা হচ্ছে, কিন্তু আসলে সারা ওয়ার্ল্ডের প্রবলেম কিন্তু কমিউনিকেবল ডিজিজ নয়, নন কমিউনিকেবল ডিজিজ। লাইফস্টাইল কেন্দ্রিক যে প্রবলেমগুলো, সেগুলি কিন্তু সারা ওয়ার্ল্ডের প্রবলেম ছিল লাস্ট 50 years।
ওবেসিটি, হার্ট অ্যাটাক, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস, এই রোগগুলো কিন্তু লাইফস্টাইলের কারণে হয়। আপনি এই যে অফিসে বসে কথা বলছি, অফিসে থাকার চেষ্টা করি, বাসায় যাই, কম্পিউটার দেখি, বাচ্চা কম্পিউটারে লারা 2020 খেলে, টেন্ডুলকার 2019 খেলে। এই যে আমাদের লাইফস্টাইল, সিডেন্টারি লাইফস্টাইল, এই লাইফস্টাইলের কারণে আমাদের মতো দেশে ক্যান্সার থেকে শুরু করে ডায়াবেটিস, ওবেসিটি, কার্ডিয়াক ডিজিজ, ব্লাড প্রেশার এগুলি বেড়ে যাচ্ছে। এবং বাংলাদেশ যে পরিমাণ টাকা ব্যয় করছে এইসব রোগ ট্রিটমেন্টের জন্য, থিওরিটিক্যালি 50 ভাগের 1 ভাগ টাকা খরচ করে তারা এইসব রোগ প্রিভেন্ট করতে পারে। এবং প্রিভেনশনের ক্ষেত্রে সবচাইতে বড় প্রিভেনশন হলো খেলাধুলা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। যে জাতি যত বেশি মাঠে যায়, যে জাতি যত বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, সে জাতি তত উন্নত হয়েছে, সে জাতির সন্তানদের লঞ্জিভিটি তত বেড়ে গেছে, লাইফ এক্সপেক্টেন্সি তত বেড়ে গেছে, এবং তারা ততটা সুস্থ থেকেছে। আমরা অনেক কাজ করি, আমাদের অসুস্থতা নিয়েও অনেক কাজ করি, আমরা ফিজিক্যালি মেন্টালি যে সিক এটা আমরা বুঝতেও পারি না। দিস ইজ বিকজ আমরা প্রতিনিয়ত চেক আপও করি না। সো এই কারণগুলি ঘটছে আমাদের ওই একটা জায়গায়, আমাদের লাইফস্টাইল। এবং আমাদের লাইফস্টাইলে যেহেতু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হাঁটাহাঁটি, ব্যায়াম, শরীর চর্চা, সাঁতার এগুলি এবং স্পোর্টস অনুপস্থিত, সো আমরা রোগে ভুগছি। আপনি চিন্তা করেন প্রতি বছর নন কমিউনিকেবল ডিজিজ নিয়েই ম্যাক্সিমাম অকেশনে ইন্ডিয়ায় মানুষ যায়, আমাদের পার্শ্ববর্তী দেশ, এবং ইন্ডিয়াতে ব্যয় করে প্রায় 2000 কোটি টাকা। ক্যান ইউ জাস্ট ইমাজিন? এই টাকাগুলি আমাদের বাংলাদেশি ভাইরা যারা বিভিন্ন দেশে আছেন তারা আর্ন করে আমাদের দেশে পাঠাচ্ছেন, আর আমরা সেই টাকাগুলি নিয়ে খরচ করে আসছি। আমরা এই জায়গা থেকে পরিত্রাণ পেতে চাই। এবং সালেক সুফি ভাই কারেক্টলি আপনি বলেছেন, পুলিশের পেছনে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ে এত বাজেট দরকার নেই। এই বাজেটের একটি অংশ যদি আমরা ক্রীড়া মন্ত্রণালয়ে ডিপ্লয় করি, এবং আমাদের আন্দোলন হবে শুধু খেলাধুলা যে কম্পিটিটিভ স্পোর্টস হবে, নট দ্যাট। খেলাধুলা শুধু এন্টারটেইনিং হবে, নট দ্যাট। খেলাধুলা ফর দ্য প্রিভেনশন অফ ডিজিজ, খেলাধুলা ফর ইমিউনিটি বাড়ানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, খেলাধুলা ফিটনেসের জন্য। এই ক্যাম্পেইন যদি আমাদের শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় জয়েন্টলি দিতে পারে, তাহলে যে সায়েন্টিফিক অ্যাপ্রোচটি আমাদের জনগণের মাঝে তৈরি হবে, আমরা অনেক সুস্থ থাকতে পারবো। এবং সালেক সুফি ভাইয়ের এই জায়গাটিতে আরো একটি কথা বলি, সেটি হলো ক্রীড়া মন্ত্রণালয় বা ফেডারেশনগুলিতে যেরকম কাউকে যখন কোথাও দেয়া যাচ্ছে না তাকে দিয়ে দেওয়া হয় পলিটিক্যাল পুনর্বাসন, বাজেটের ক্ষেত্রে ওই একই রকম। বাজেটে অন্য মন্ত্রণালয়গুলির বাজেট দিয়ে থলিতে যদি কিছু অবশিষ্ট থাকে সেটি ক্রীড়া মন্ত্রণালয়ে দেওয়া হয়। ওয়ারেজ ওর বিভিন্ন দেশের কোন কোন ক্লাবের বাজেট আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেটের চেয়ে বেশি। কিন্তু এই নীতি নির্ধারকরা, বাংলাদেশের এই নীতি নির্ধারকরা কবে শিক্ষিত হবেন, কবে প্রপারলি এডুকেটেড হবেন? তারা সভা সেমিনারে যান, তারা ফিফার সেমিনারে যান, তারা আইসিসি সেমিনারে যান, তারা মন্ত্রণালয় থেকে এই প্রজেক্ট দেখতে অস্ট্রেলিয়া চলে যান, ওই প্রজেক্ট দেখতে কানাডায় চলে যান, কি করেন আল্লাহ জানে। এইসব ব্যাপারগুলি তাদের তো বুঝতে হবে যে বাজেট, ইউনিট বাজেট। আপনি যদি সব আপনি যদি সব শিক্ষা প্রতিষ্ঠানে স্পোর্ট চালু করতে চান তাহলে আপনার বাজেট নিতে হবে, আপনার কমিউনিকেশন বাজেট লাগবে, আপনি মিডিয়ায় এই ক্যাম্পেইন গুলো করতে হবে, আপনার প্রপার ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি দিতে হবে। স্টেডিয়াম দরকার নাই, আপনার মাঠগুলোর সংস্কার করে দিতে হবে, আপনি অভিভাবকদের অ্যাপ্রোচ করতে হবে, আপনার কমিউনিকেশন ম্যাটেরিয়াল রেডি করতে হবে। আমি ঠিক জানি না, আমি বোধহয় একটু হতাশাবাদী কথাবার্তা বলছি, কিন্তু আমি আশাবাদী হতে চাই যে কেউ না কেউ এই জায়গা থেকে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবেন এবং এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। থ্যাংক ইউ শামসুল। থ্যাংক ইউ ভেরি মাচ। এনিওয়ে, আমরা সালেক ভাইয়ের কাছে যাওয়ার আগে একটু কিউ দিতে চাই। আমি রাজশাহীতে বেড়ে উঠেছি, আমার শিক্ষা প্রতিষ্ঠানে প্রশস্ত একটা মাঠ ছিল, আমি একটা আবাসিক কলোনিতে কোয়ার্টারে বেড়ে উঠেছি, সেখানে মাঠ ছিল, কাজে আমি খেলাধুলার পর্যাপ্ত সুযোগ পেয়েছি। যৎসামান্য যতটুকু খেলাধুলা করেছি সেই অভিজ্ঞতা, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আজকে কিন্তু স্পোর্টস কমেন্ট্রিতে একটা সুন্দর জায়গা করে নেবার চেষ্টা করেছি। কতটা কি পেরেছি দর্শক আপনারাই বলবেন। কিন্তু আমরা দেখেছি যে পাড়ার মুরব্বীদের কাছ থেকে 50 টাকা 100 টাকা করে চাঁদা তুলে আমরা ঠিকই আমাদের টিম চালানোর খরচটা নির্বাহ করে ফেলেছি। কিন্তু এখন গেলে দেখা যায় স্থানীয় ওয়ার্ড কমিশনার বা স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের পাতি নেতারা
ওই সমস্ত ইভেন মাস্তান, আয়োজন। হ্যাঁ শামসুল একটু কারেক্ট করি, বিভিন্ন পাড়া মহল্লায় এখন মাস্তানরা ক্লাব চালাচ্ছে। জি না, ওরা এসে ওই সমস্ত টুর্নামেন্ট আয়োজন করতে গেলে ঘরোয়া মানে এলাকা ভিত্তিক টুর্নামেন্ট গুলোতে অতিথি হতে চায়, মানে এসে জুড়ে বসে। এই জুড়ে বসতে চাইলে তো আসলে সেইখানে অ্যাকোমোডেট করা যায় না। তো সেই রকম খেলাধুলার একটা অনুকূল পরিবেশ নাই। অনেক টুর্নামেন্ট হতো স্থানীয়ভাবে, সেখান থেকে প্রচুর খেলোয়াড় বেরিয়ে আসতো সালেক ভাই। তো সেই জায়গাগুলো কিন্তু আমাদের দেশের এই যে স্পোর্টস ডেভেলপমেন্ট একটা বড় অন্তরায়। এদিকে জামিলুর রহমান আমাদের আরেক ক্রীড়া ভাষ্যকার, তিনি একটা ভালো কমেন্টস করেছেন যে আজকের আলোচনা বেশ যুগোপযোগী মনে হচ্ছে, তবে আজকের বিষয়ের বাস্তবায়ন করতে হলে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ের যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিয়ে সরকারকে এগিয়ে আসতে হবে। থ্যাংক ইউ ফর ইউর কমেন্টস জামিল। স্টে টিউন এন্ড কিপ ইন টাচ উইথ আস। সালেক ভাই, আলোচনা শেষ ভাগে লাস্ট স্লটে আজকের যে বিষয়, আসলে এর থেকে পরিত্রাণ পাওয়ার মানে উপায়টা কি? এটা আমাদের দেশ যারা পরিচালনা করছেন তাদের চিন্তা করতে হবে যে রাজনীতিকদের খেলাধুলাতে সম্পৃক্ত করে, রাজনীতিক তার যদি খেলাধুলার মানসিকতা থাকে, সে খেলার মাঠের যদি মানুষ হয়, তাকে খেলাধুলায় আনতে অসুবিধা নেই। কিন্তু যাকে এখানে দেওয়া হচ্ছে সে খেলাধুলা থেকে নিতে চায় না দিতে চায়, সেটাই আগে নির্ধারণ করতে হবে। একটা ক্রিয়া বান্ধব পলিসি নিতে হবে। পলিসি নিয়ে আপনার দেখেন বিভিন্ন দেশ যারা এগিয়ে যাচ্ছে তাদের কিন্তু স্পোর্টস মেডিসিন, স্পোর্টস সায়েন্স, these two are very important। যে অনুপম এখানে আছে, স্পোর্টস মেডিসিন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। এগুলি ইউনিভার্সিটি গুলিতে পড়ানো হয়, এগুলি কলেজগুলিতে পড়ানো হয়। আমাদের দেশে ক্রিকেট, ফুটবল, হকি যে খেলায় যতটুকু এগিয়েছে সেটার সবচেয়ে বড় অবদান কিন্তু বিকেএসপি। আমি বিভিন্ন সরকারের সাথে তো কাজ করেছি, আপনি জানেন যে আমি জিয়া রহমান থেকে শুরু করে সব সরকারের সাথে কাজ করছি। অন্য যে কোনো যা কিছুই হোক না কেন আমি প্রেসিডেন্ট এরশাদকে সাধুবাদ জানাবো, স্যালুট দেব বিকেএসপির মতো একটা প্রতিষ্ঠান করার জন্য। বিকেএসপির মতো আরো দিনাজপুরেও একটা বিকেএসপি আছে। এগুলি ছোট ছোট বিকেএসপির মতো জিনিস যদি রাজশাহীতে, যদি ফরিদপুরে, যদি রংপুরে, যদি বরিশালে করা হয় এবং সেখান থেকে একইভাবে যদি মাঠ সহ সবগুলি ব্যবস্থা করা হয়, তাহলে আরো বহুত রাহুল আসবে, আরো বহুত সাকিব আসবে, আরো বহুত বুলবুল দেশে জন্ম হবে। কারণ আমাদের সময় কিন্তু আমাদের এগুলি ছিল না। আমরা কিন্তু মফস্বল টাউন থেকে বেড়ে উঠেছি। আমাদের বাপ মা কিন্তু কোনোদিনও, আমরা পড়ালেখা করেছি কিন্তু মাঠে যে গিয়েছে কোনোদিনও বাবা মা চিন্তা করেনি, কারণ একটা পরিবেশ ছিল। সেই একটা দেশে একটা ক্রিয়া আন্দোলন করতে হবে। আমাদের দেশে কেন নভেম্বর ডিসেম্বরে যখন স্কুল ছুটি হয়ে যায়, স্কুল ক্রিয়া উৎসব হতে পারে না? ফুটবল, ক্রিকেট ওই সময় একটা উৎসব হতে পারে না? তাহলে তো ওই উৎসব থেকে যে আমাদের দেশে তো অনেক বড় বড়, আমি শুনি যে অনেক বঙ্গবন্ধু, বঙ্গমাতা ফুটবল খেলা হয়। আমি জানি যে একসময় বাংলাদেশ গথিয়া কাপ, এই কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। ওই মানুষগুলি কেন হারিয়ে যায়? আমি অত্যন্ত গর্বিত যে আমাদের ইউথ টিমটা চ্যাম্পিয়ন হয়েছে। এই ছেলেরা যেন হারিয়ে না যায়, এই ছেলেদের যেন পরিষ্কার বা পরিমিত ভাবে এদের পরিচর্যা করা হয়, এদের যেন আস্তে আস্তে একেবারে হ্রাস করা না হয়, এদের ন্যাশনাল টিমে দিয়ে যেন ধ্বংস করা না হয়। আমি এখনো আশাবাদী এই ক্রিকেট টিম নিয়ে, যদি এই তরুণ রাহুল আরো বলবে বা বুলবুল শুনছে, এদের যদি ঠিক মতো পরিচর্যা করা হয়, ভালো উইকেটে ভালো পরিবেশেই করা হয়, বাংলাদেশ ইনশাআল্লাহ ফুটবলে আবারও চ্যাম্পিয়ন, ক্রিকেটে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবে অ্যাটলিস্ট ওয়ান ডেতে। আর টেস্টে যদি করতে হয়, যেহেতু রাহুল আছে বলি, টেস্টে যদি করতে হয়, টেস্টে আমাদের অবশ্যই ফাস্ট বোলার হান্টিং করতে হবে, স্পিনার হান্টিং করতে হবে। সবগুলি হান্টিং করে যারা যে রাহুলের মতো যারা এখনো আছে, যারা তাদের দিয়ে হান্টিং করে নিয়ে এসে এদের স্পেশালাইজড ট্রেনিং করাতে হবে। আজকে পঞ্চপাণ্ডব আছে, এটা আমাদের জন্য গর্ব না? দে আর গ্রেট প্লেয়ার্স। পঞ্চপাণ্ডব যে পঞ্চপাণ্ডব হয়েছে, তারা যে 10 বছর আছে, এটা আমি ক্রিকেটের ব্যর্থতা হিসেবে ধরি। কারণ বাই দিস টাইম দে শুড হ্যাভ বিন পুশড। তাকে প্রত্যেক, আজকে সাকিবকে পুশ করা উচিত ছিল। আজকে মাশরাফি তো এখন একটা অস্বাভাবিক মাশরাফি, আর একটা মাশরাফি হবে না কোনোদিনও। আজকে মুশফিকরে পুশ করা উচিত ছিল, মাহমুদুল্লাহরে পুশ করা উচিত ছিল। কিন্তু সত্যিকার অর্থে কি তাদের পুশ করতে পেরেছি? খেলবে তো আমি পঞ্চপাণ্ডব জিনিসটাও আমি ঠিক ওইভাবে আমি বলতে চাই না, কারণ খেলা কিন্তু 11 জনের। আমরা পঞ্চপাণ্ডব করে বাকি 6 জনকে কিন্তু অনেকটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সের মধ্যে ফেলে দিয়েছি। তো আপনার কথাটা তো সত্যি কথা। খেলার মাঠ ছাড়া খেলাধুলা হবে না, খেলার নিবেদিত সংগঠক ছাড়া খেলাধুলা এগিয়ে যাবে না। আর কোনো পরিকল্পিত পথে না এগোলে, সরকার যদি পরিকল্পনা না নেয় এবং খেলাধুলাকে যদি প্রায়োরিটি না দেয় এবং যথার্থ বাজেট অ্যালোকেশন না করে, তাহলে কিন্তু কিছুই হবে না। আমরা খেলতেই থাকবো এবং এই কথা আমরা বলতেই থাকবো। জি, অসংখ্য ধন্যবাদ।
রাহুল ভাই, আমরা শেষবারের মতো আপনার কাছে যাচ্ছি। অনুপম ভাইকে একটু সাময়িকভাবে মিস করছি। আপনি লাস্ট স্লটে এই কথাটা বলুন, আমাদের ক্রিকেট আজকে যে পর্যায়ে এসছে, ডেফিনেটলি আপনারা গোড়ার দিকে সেই সূতিকাগার গড়ে দিয়েছিলেন, এখনকার জেনারেশন সেটার উপরে চাষবাস করছে। এই বিং এ ক্রিকেটার, এই ক্রিকেটের এই উত্থানটা কেমন লাগে, কতটা এনজয় করেন, আর আমাদের ক্রিকেটের পাইপলাইনটা কি সত্যিকার অর্থে ঠিক আছে কিনা? আমাদের ক্রিকেটের উত্থানের পিছনে প্রথমেই আমি আমাদের সিনিয়র প্লেয়ারদের আমি ধন্যবাদ জানাই, এবং ওনাদের ছাড়া কিন্তু আলটিমেটলি কখনো এই জিনিসটা হতো না। ওনারা অনেক স্যাক্রিফাইস করেছে। আপনার আইসিসি 1997 এর যারা সদস্য আছেন, বা তার আগে কেনিয়াতে যারা খেলেছেন, তাদের আইসিসি ট্রফি তাদের আগের যারা সদস্য আছেন, তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আপনার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হয়েছে, প্রত্যেকটা সদস্যই কিন্তু আলটিমেটলি প্রচুর কষ্ট করে কিন্তু তারা করেছে। কি কারণে? তাদের মধ্যে একটা ক্ষুধা ছিল যে বাংলাদেশ টিমটাকে অ্যাটলিস্ট পৃথিবীর মানচিত্রে একটা বড় পরিচিতি এনে দেওয়া। সেটা কিন্তু আলটিমেটলি আমরা সফল হয়েছি। কিন্তু আপনি যদি দেখেন, যদি আমাদের যে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আমাদের যে টেস্ট টিম হওয়ার কথা, এবং তার জন্য যে ধরনের উইকেট বা যে ধরনের, যেটা সুফি স্যার বললেন, যে ফাস্ট বোলিং তৈরি করা, স্পিনার তৈরি করা, কোয়ালিটি ব্যাটসম্যান তৈরি করা, এই ধরনের তৈরি করার পিছনে যে ধরনের আপনার সময় বা অর্থ ব্যয় করা উচিত, তা সেই যদিও করেছে, কিন্তু আলটিমেটলি ওটার কোনো ফ্রুটফুল রেজাল্ট কিন্তু হয় নাই। আপনি দেখেন আমাদের টেস্ট স্ট্যাটাসে কিন্তু আলটিমেটলি আমাদের ফাস্ট বোলার কেন আমরা তৈরি করতে পারি না, ওই রকম আমাদের মধ্যে কিন্তু কোয়ালিটি ফাস্ট বলার আছে, কিন্তু ধরে রাখতে পারে না। যেমনটা ঈশান্ত শর্মা, যাদব বলেন, সামি বলেন, তারা কিন্তু ফিরে এসেছে, এবং তাদের মধ্যে কিন্তু অ্যাটলিস্ট প্রচুর একটা রুটিন মাফিক এবং প্ল্যান মাফিক তারা লাইফ লিড করে। তারাও কিন্তু অনেক স্যাক্রিফাইস করেছে, তারা তাদের ফুড হ্যাবিট স্যাক্রিফাইস করেছে, তারপরে ফ্যামিলি হ্যাবিট স্যাক্রিফাইস করেছে, তাদের পর্যাপ্ত ট্রেনিং বলেন, সবকিছু বলেন। আজকে বিরাট কোহলি একটা আপনার ক্যাপ্টেন, সে কিন্তু পুরো টিমটাকে পুরো পরিবর্তন এনে দিয়েছে শুধুমাত্র একটা বিরাট কোহলি, তার এই কমিটমেন্ট ফর দি নেশন, ফর দি ক্রিকেট। এই জিনিসটা যদি আমাদের এখানে সাকিব, তামিম, মাশরাফি বা মুশফিকের মধ্যে যে নাই তা বলছি না, বাট তাদেরকে কিন্তু পুশব্যাক করা উচিত, যে যারা আন্ডার 19 যারা ওয়ার্ল্ড কাপ খেলে এসেছে তাদের থেকে, যাতে করে এদের রিপ্লেসমেন্ট একসময় আসলে কিন্তু ওনাদেরকেই কিন্তু রিপ্লেসমেন্ট আনতে হবে। আজকে আকরাম ভাই, বুলবুল ভাই, নান্নু ভাই, পাইলট ভাই রিপ্লেসমেন্ট কারা? এই সাকিব তামিমরাই কিন্তু আসছে। তারা যদি এখন ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটে যদি ফাইট দিয়ে থাকে, নাম্বার 7 এ ওডিআইতে নাম্বার 7 আসতে পারে, তাহলে আমরাও মানে টেস্টে কেন নাম্বার 7 বা নাম্বার 6 এ আসতে পারবো না? আমরা কেন ওই সুযোগ সুবিধা নিতে পারবো না? ওই একই প্লেয়ারের এগেইনস্টে আমরা খেলতে পারছি। অনলি দি সিস্টেম উইল চেঞ্জ, এবং শুধু সিস্টেমের ক্ষেত্রেই নাই, পার্সোনালি যারা ক্রিকেটার আছে তাদেরকেও আলটিমেটলি ওই পরিবর্তনটা আনতে হবে দেশের জন্য, দেশের ক্রিকেটের জন্য। তাহলেই দেখবেন যে আমাদের যারা স্যাক্রিফাইস করে আজকে যারা এখানে টেস্ট স্ট্যাটাস বা টেস্ট খেলছে, তাহলে কিন্তু ওই ফরম্যাট প্লেয়াররাও কিন্তু দেখবেন যে একসময় আরো গর্ববোধ করবে যে না, আমাদের দেখানো পথই আজকে ছেলেরা হয়তো কাজগুলি করে যাচ্ছে। তখন আমাদেরই আসলে ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, এবং আমরা আরো বেশি দোয়া করবো যাতে করে যারা ফিউচারে যারা আসবে, আন্ডার 19 প্লেয়াররা যারা খেলে এসেছে, তারা যাতে করে এই ওয়ার্ল্ড কাপটা জিতে নিয়ে আসতে পারে, সেটাই। কিন্তু আমরা যতই মুখে বলি না কেন, যতক্ষণ পর্যন্ত না সেই প্রপার সুযোগ এবং প্রপার প্র্যাকটিস এবং প্রপার সাপোর্টটুকু যদি না পায়, যেমনটা বিকেএসপির প্লেয়াররা পেয়ে থাকে, বা বিকেএসপিতে যে ধরনের একটা এনভায়রনমেন্ট আছে, সেই এনভায়রনমেন্টটা যদি তৈরি করতে পারে, তাহলে দেখবেন যে আমরা আরো বেটার করতে পারবো। আমাদের শুধুমাত্র ফিনান্সিয়ালের আমাদের কোনো অভাব নেই, কিন্তু আমাদের অভাব আছে রাইট ইনিশিয়েটিভটা না। জি, থ্যাংক ইউ সো মাচ নিয়ামুর রশিদ রাহুল, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আপনি সময় দিয়েছেন, ওনার একটা জরুরি মিটিং আছে, উনি আমাদেরকে লিভ করলেন। আমরা আলোচনার একেবারে শেষ ভাগে চলে এসেছি। অনুপম ভাই, আপনাকে ক্ষণিকের জন্য মিস করছিলাম, এবং লাস্ট স্লটে আপনাকে র্যাপ আপ করতে বলবো আজকের এই বিষয়বস্তু, যে উই ওয়ান্ট টু প্লে বাট হোয়ার, এ নিয়ে বিস্তার আলোচনা হয়েছে।
অধিকার যাব না, আমি একটু কিউ যদি দেই, যে আমার মনে হচ্ছে আজকের আলোচনা থেকে যে বিষয়টা বেরিয়ে আসলো, পর্যাপ্ত মাঠের ব্যবস্থা যেমন আমাদেরকে করতে হবে, সিমিলারলি আমাদের বিরাজ মাঠগুলোকে সংস্কার করে খেলার উপযোগী করে সারা বছর ব্যাপী খেলাধুলার জন্য অ্যাভেলেবল রাখতে হবে। হ্যাঁ, যেন ইনজুরি প্রবণ মাঠ না হয়, সমতল স্মুথ খেলার উপযোগী মাঠ হয় সেগুলো। আরেকটা যে খেলাধুলাকে রাষ্ট্রীয়ভাবে গুরুত্ব দিতে হবে, যে এটা একটা এসেনশিয়াল নিড ফর ইচ অফ দ্য পিপল, ইচ অফ দ্য সিটিজেন অফ দিস কান্ট্রি। এবং একই সাথে আমাদের অভিভাবকদেরকেও ফিল করতে হবে যে প্রত্যেকটি শিশুরই খেলাধুলার অধিকার আছে। আমিও পড়তে চাই যেমন একটা অধিকারের বাণী, আমিও খেলতে চাই সিমিলার প্যাটার্ন টাইপ অফ একটা রাইটস ফর দ্য চিলড্রেন অ্যান্ড ফর দ্য সিটিজেন। এইগুলো যদি আমরা প্রপারলি এক্সিকিউট করতে না পারি তাহলে আসলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। কি বলবো? আচ্ছা, আমি 1 মিনিট যদি আমাকে বলতে দাও, একটা স্লোগান এখন হওয়া উচিত, পাড়ায় পাড়ায় ক্লিনিক চাই না, পাড়ায় পাড়ায় জিমনেসিয়াম চাই, ছোট ছোট জিমনেসিয়াম, পাড়ায় পাড়ায় হসপিটাল চাই না, ফার্মেসি চাই না, পাড়ায় পাড়ায় খেলার মাঠ চাই। এটা আমাদের একটা স্লোগান হওয়া উচিত। ওকে, ফাইন। আসলে সালিক ভাই ইজ অ্যাবসলিউটলি রাইট। এখন যে কোনো বাংলাদেশের যে কোনো শহরে গেলে, ঢাকা বাদ দিয়ে যে কোনো শহরে আপনি যান, শহরের গ্রোথটি যদি দেখেন তাহলে দুটি সেক্টরে আপনার মনে হবে এই গ্রোথ অনেক বেশি হয়েছে। একটি হলো ফাস্ট ফুড শপ, প্রচুর বেড়েছে, আর 2 হলো ক্লিনিক, প্রচুর পরিমাণে হসপিটাল এবং ক্লিনিক হয়েছে। দুটি অস্বাস্থ্যকর। ফাস্ট ফুড হচ্ছে তার মানে আমরা জাঙ্ক ফুড খাচ্ছি, আমরা আমাদের ইউজুয়াল যে হ্যাবিটটা, ফুড হ্যাবিটটা, সেই জায়গা থেকে সরে এসেছি, এবং এটিও অন্যতম কারণ। এবং যেহেতু মাঠ কমে গেছে, মাঠ কমে যাওয়ার কারণে আমাদের রোগবালাই বেশি হচ্ছে, আমরা খেলাধুলা করছি না। ওই যে বললাম ডায়াবেটিস, ওবেসিটি, কার্ডিওভাস্কুলার ডিজিজ বা এই রিলেটেড যত প্রবলেম আছে, ইভেন ক্যান্সার পর্যন্ত অনেক অনেক বেড়ে গেছে। এবং সেই কারণে ইনিশিয়েটিভ গুলো অনেক বেশি জোরালো ইনিশিয়েটিভ হওয়া উচিত। আমরা এই ফোরামে কথা বলছি, হার্ডলি 1000, 2000, 3000 মানুষ দেখবেন বা শুনবেন। আমার মনে হয় এখন জাতীয় পর্যায়ে এই ব্যাপারে আলোচনা হওয়া উচিত, এবং আমাদের এইসব ফোরাম থেকে স্ট্রেইট মন্ত্রণালয়কে অ্যাপ্রোচ করা উচিত যে আগের মতো ক্রীড়া সেমিনার গুলো আবার চালু করা উচিত। এতে এই কথাগুলো আমরা জোরালো ভাবে বলতে পারি, এবং ক্রীড়া সেমিনারে যে প্রথম ব্যাপারটি ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে, যেটি অলরেডি নেওয়া হয়েছিল, বিভিন্ন কারণে আমার মনে হয় ইনিশিয়েটিভটি থেমে আছে। একটি সময় আপনারা জানেন যে শিক্ষা এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় কিন্তু একসাথে ছিল। এই ব্যাপারটি হয়তো আবারও সম্ভব নয়, দুটি মন্ত্রণালয় আলাদা আইডেন্টিটিতে চলে গেছে, কিন্তু ইনিশিয়েটিভ গুলো দুইটি মন্ত্রণালয় একটি ক্ষেত্রে অবশ্যই জয়েন্ট ইনিশিয়েটিভ নিতে পারে। সেটি হলো এডুকেশনাল এনভায়রনমেন্টে স্পোর্টসটাকে এনশিওর করা, এবং তাহলেই হবে সত্যিকারের বিপ্লব। কারণ এখন প্রাইমারি স্কুল মন্ত্রণালয় বা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দাবি করে যে 100% বাচ্চা স্কুলে যাচ্ছে। তাহলে প্রাইমারি স্কুলেই যদি আমরা গেম টিচার এনশিওর করতে পারি, খেলার মাঠ এনশিওর করতে পারি, এবং বাচ্চাদেরকে খেলাধুলার ব্যাপারে ব্যস্ত রাখতে পারি, সেই বাচ্চাই যখন হাই স্কুলে যাবে বৃহত্তর আরেকটু বড় পরিবেশে তখন খেলাধুলায় ইনভলভ হতে পারে। সেই বাচ্চাই যখন কলেজে যাবে তার ফ্যাসিলিটিটা ইনশিওর করা। ইউনিভার্সিটিতে গেলে ফ্যাসিলিটি রয়েছে, সেই ফ্যাসিলিটি ব্যবহার করতে পারছে না পাবলিক ইউনিভার্সিটিতে, আর প্রাইভেট ইউনিভার্সিটিতে ফ্যাসিলিটি ক্রিয়েট করতে হবে। তো দুটি মন্ত্রণালয় যদি একসাথে এই কাজগুলি করে তাহলে খেলার মাঠের যে স্বল্পতা, এডুকেশনাল এনভায়রনমেন্টে বা শিক্ষা ক্ষেত্রে খেলার মাঠ, এই প্রবলেমটি সলভ করা সম্ভব। আরেকটি কনসেপ্ট যেটি আমাদেরকে করতে হবে সেটি হলো কমিউনিটি প্লেগ্রাউন্ডের কনসেপ্ট। আমরা কিন্তু মোটেই সচেতন নই। আমরা যারা ধানমন্ডিতে বসবাস করছি কিংবা ধরুন গুলশানে বসবাস করছি, আমি কি আমার অধিকার নিয়ে সচেতন? আমি পার্কে যাই, সেই পার্কে আপনি খেয়াল করবেন, যে কোনো পার্কে যান আপনি দেখবেন অবৈধ মাদক সেবী এবং আনওয়ান্টেড পিপল সিগারেট খাচ্ছে, এরকম মানুষের সংখ্যা একেবারে 6 লাখ। আপনি কোথায় হাঁটবেন? কোথায়? আমরা কি সোচ্চার এই ব্যাপারটিতে? আমরা সোচ্চার নই। ইভেন যখন কমিউনিটি গুলো ডেভেলপ করেছিল তখন কিন্তু খেলার মাঠ আইডেন্টিফাইড ছিল। এই পলিটিশিয়ানরা কি করেছে, খেলার মাঠে কাউকে 2টি প্লট দিতে হবে, আর কোথাও জায়গা নেই, খেলার মাঠকে ভাগ করে 2টি বা 4টি প্লট করে দিয়েছে। এখনো যে নতুন শহর পূর্বাচল ডেভেলপ করছে, আমার মনে হয় সালেক সুফি ভাই আমাকে হয়তো সমর্থন করবেন, উত্তরার মতো পূর্বাচলেও
কিন্তু মাঠ ডিমার্কেটেড রয়েছে, কিন্তু দেখা যাবে বাস্তবিক অর্থে সেই মাঠ আর পরে থাকবে না। কাউকে নতুন কোনো পলিটিক্যাল পার্টি বা নতুন কোনো মন্ত্রী হয়েছে তাকে কোথাও প্লট দিতে হবে, অ্যাকোমোডেট করতে হবে, তাকে ওখানে খেলার মাঠ থেকে কেটে ওখানে প্লটের ব্যবস্থা করা হবে। যেটি উত্তরায় করা হয়েছে সেটি হয়তো পূর্বাচলেও করা হবে। সো আমরা জনগণ যতদিন পর্যন্ত আমাদের অধিকার নিয়ে কথা না বলতে শুরু করব এবং আমাদের পার্কগুলি যে আমরা ব্যবহার করব এবং আমরা ইনশিওর করব পার্কের ক্লিনলিনেস এবং পার্কের যে পরিবেশ সেটি এনশিওর করতে না পারবো, ততদিন আমরা কথা বলেই যেতে পারবো, কোনো কিছুই হবে না। আমরা সোচ্চার হতে হবে, প্রয়োজনে মাঠে নামতে হবে, প্রয়োজনে আমাদের টেলিভিশনে যেতে হবে, কথাগুলি বলতে হবে, পৌঁছে দিতে হবে এবং কাজ করতে হবে। তো আমরা যদি কমিউনিটি প্লেগ্রাউন্ড কনসেপ্টটা, সে ধানমন্ডিতে মাঠ রয়েছে, সেই মাঠটি সন্ধ্যার পরে আর কেউ ব্যবহার করছে না, এখানে যদি ফ্লাড লাইটের ব্যবস্থা করা যায় তাহলে রাত 2টা পর্যন্ত, যদিও আমি জনস্বাস্থ্যের মানুষ, ডাক্তার, আমি সাপোর্ট করবো না, কিন্তু সারা ওয়ার্ল্ডে আমি দেখেছি রাত 2টা পর্যন্ত কমিউনিটি প্লেগ্রাউন্ডে খেলা হয়, কেউ না কেউ কমিউনিটি প্লেগ্রাউন্ডে খেলছে, ওখানে খেলেই অনেক বাচ্চা, অনেক বয়স্ক মানুষ নিজেদের ফিটনেস ধরে রাখে। সো অনেকগুলি কনসেপ্ট রয়েছে, নতুন করে কনসেপ্ট তৈরি করার দরকার নেই। উন্নত দেশের সালেক ভাই যেখানে রয়েছেন অস্ট্রেলিয়া, আমি সবসময় বলি স্পোর্টস এর ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে অস্ট্রেলিয়া হলো এমন একটি দেশ যে দেশকে দেখে আমরা কনসেপ্ট দিতে পারি, এমন একটি উন্নত দেশ, এমন একটি চমৎকার দেশ। সো ওই জায়গা থেকে আমরা জাস্ট কনসেপ্ট আনলেই হবে, কনসেপ্টটা এনে আমরা নিজেদের কালচার অনুযায়ী সেই কনসেপ্টটা যদি বাংলাদেশে চালু করতে পারি, মাঠ সমস্যা থাকবে না, আমাদের ফিটনেস সমস্যা থাকবে না, জেনারেল পিপলের হেলথ ইমপ্রুভ করবে, আমাদের ক্লিনিক সংখ্যা কমবে, আমাদের ক্রাইম কমবে। ক্রাইম কমবে তার কারণ হলো, আপনি যখন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট বা ওয়ার্ল্ড কাপ ফুটবল হয় দেখবেন যে ক্রাইমের সংখ্যা ঢাকা সিটি সহ সারা বাংলাদেশে কমে যায়। তাই পুলিশের পেছনে, র্যাবের পেছনে যে টাকা আপনি ব্যবহার করছেন বা বাজেট দিচ্ছেন সেই টাকাও আপনি কমাতে পারেন। হেলথের পেছনে যে টাকা বরাদ্দ দিচ্ছেন সেই টাকাও আপনি কমাতে পারেন যদি আপনি প্রিভেন্টিভ অ্যাসপেক্টে আপনি প্রমোট করেন স্পোর্টসকে, এবং স্পোর্টস ক্যান প্রিভেন্ট অল দ্য নন কমিউনিকেবল ডিজিজ, এবং সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং মানুষের ফিটনেস বাড়াবে। এটি। জি, থ্যাংক ইউ। ইতিমধ্যে দেশে 490টি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের পরিকল্পনা সরকার গ্রহণ করেছে এবং 125টির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। 167টি উপজেলা স্টেডিয়াম নির্মাণ প্রক্রিয়া দ্বিতীয় পর্যায়ে চলমান আছে এবং বাকিগুলো বাই দিস টাইম অফ কোর্স এগুলো শেষ হবে। এবং আমরা চাইবো অ্যাটলিস্ট, যেহেতু নির্মাণ হচ্ছেই, এইগুলো যেন স্থানীয় জনগোষ্ঠী অল দ্য ইয়ার রাউন্ড কর্তৃপক্ষের প্রোগ্রামের বাইরে ফাঁকা সময়টা যেন অল দ্য ইয়ার রাউন্ড স্থানীয় জনগোষ্ঠী খেলতে পারে। এখানে একটু একটা লাইন যোগ করি, রবীন্দ্রনাথের একটি কবিতা যেটি আমি ছোটবেলা থেকে আবৃত্তি করি, 2 বিঘা জমি, বাবু যত কহে পারিষদ দলে বলে তারি শতগুণ। তো ঢাকায় আপনি দেখুন বা যে কোনো জেলা শহরে দেখুন স্টেডিয়াম আবদ্ধ। আমি সাধারণ মানুষ হলে স্টেডিয়ামে আমি ঢোকারই অধিকার পাই না। উপজেলা লেভেলে যেসব মানুষ রয়েছেন বা যারা কর্মকর্তা হিসেবে থাকবেন তারা কোনোভাবেই ওই মাঠটিকে আর ব্যবহার উপযোগী রাখবেন না। কোনো সাধারণ মানুষ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোনো সাধারণ মানুষ ওই স্টেডিয়ামে ঢুকতে পারবেন না। এই ব্যবস্থা করা। আচ্ছা, আমিও এক মিনিট বলে শেষ করি। 1 মিনিট। শেখ রাসেলের নামে 165টা করতে হবে। বঙ্গবন্ধু ডেফিনেটলি, বঙ্গবন্ধুর সন্তানরা বঙ্গবন্ধু খেলাধুলার জন্যই, যদি কিছু করতেই হয় স্টেডিয়ামের দরকার নেই, ছোট ছোট মাঠ, এবং ওই অঞ্চলের যদি কোনো স্পোর্টস হিরো থাকে, শেখ রাসেলের নামে তো আছেই। শেখ রাসেলকে আর নতুন করে স্টেডিয়াম বানিয়ে শেখ রাসেল, শেখ জামালকে কেউ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবে না। তারা হয়ে জ্বলবে বঙ্গবন্ধুর সন্তান হিসেবে। ওই অঞ্চলে যদি কিছু করতে হয়, একটা জিমনেশিয়াম কিছু করতে হয়, ওই অঞ্চলে যদি খেলাধুলার কোনো হিরো থেকে থাকে, ওই অঞ্চলে যদি কোনো স্বাধীনতা সংগ্রামী থেকে থাকে, আজকে জুয়েলের নামে কেন একটা স্টেডিয়াম নাই? আজকে মোস্তাকের নামে কেন একটা স্টেডিয়াম নাই? শেখ জামাল আর শেখ কামাল, এইটা তো আরেকটা, দিস ইজ অ্যানাদার ওয়ে অফ এক্সপ্লয়টিং সেন্টিমেন্টস অফ শেখ হাসিনা। এটাও আমি কারেক্ট মনে করি না। আমি মনে করি শেখ হাসিনা। থ্যাংক ইউ সো মাচ। আজকে সময়ের সাথে পাল্লা দিয়ে আমরা এখানে শেষ করব আজকের এই চমৎকার বিষয়ের আলোচনা। উই ওয়ান্ট টু প্লে, দিস ইজ আওয়ার স্পিরিট, এবং এইটা আমরা এনশিওর করতে চাই অল অ্যারাউন্ড আস। এবং সেজন্য যারা সরকারি দায়িত্বে রয়েছেন, যারা সমাজসেবী রয়েছেন, সমাজের যারা অভিভাবক রয়েছেন, আমরা যারা প্যারেন্টস রয়েছি,
সবাইকে সমন্বিতভাবে কাজ করে এই একটা অনুকূল পরিবেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে দিতে হবে, আর তখনই আমরা পাবো একটা সুন্দর দেশ। আগামী সুন্দর হোক। সবাইকে শুভেচ্ছা। শুভেচ্ছা।